হ্যালো, তোমরা আসছো সবাই? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন আছো তোমরা সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ সবাই আজকে মোটামুটি কয়টা ভালো। ক্লাস? আজকে কয়টা ক্লাস? স্যার এই যে একটা শেষ হলো মাত্রই। এটা শেষ হলো। কে নিল জি এখন? স্যার। কে? স্যার সারের কবি স্যার, কার্ডিওলজি। ও, তাই। আচ্ছা জি আচ্ছা। স্যার। কি পড়াইলো আজকে? টপিক কি ছিল? স্যার অ্যাট্রাল ফিব্রিলেশন। এট্রিয়াল ফিব্রিলেশন। জি স্যার। এট্রিয়াল ফিব্রিলেশন না? এট্রিয়াল ফিব্রিলেশন কেউ বলো তো? পাঁচ ইম্পর্টেন্ট পাঁচটা কারণ বলো তো এট্রিয়াল ফিব্রিলেশনের। কি পড়লা? স্যার ইম্পর্টেন্ট পাঁচটা কারণ স্যার ক্রনিক হার্ট ডিজিজ, পাঁচটা। তারপর মাইট্রাল স্টেনোসিস একটা, তারপর হাইপারটেনশন, তারপরে আমাদের স্যার দেশ, আমাদের দেশে এটা খুব কমন। আমাদের দেশে হ্যাঁ স্যার আমাদের রিউমেটয়েড হার্ট ডিজিজ। রিউমেটিক হার্ট ডিজিজটা হ্যাঁ। যেটা স্যার স্যার রিউমেটয়েড হার্ট রিউমেটিক হার্ট ডিজিজ। ডিজিজটা স্যার। আচ্ছা, মোস্ট কমন কোনটা বলো তো আমাদের দেশে সবচেয়ে? এখন তো রিউমেটিক হার্ট ডিজিজ কমে গেছে, তাহলে মোস্ট কমন কোনটা হবে? স্যার মোস্ট কমন স্যার করোনারি আর্টারি ডিজিজ হবে স্যার। করোনারি হার্ট ডিজিজ, ইসকেমিক হার্ট ডিজিজ হবে, ঠিক আছে। তারও আগে যদি বলতে হয় হাইপারটেনশন বলতে হবে। জি হাইপারটেনশন, হাইপারটেনশন। হাইপারটেনশনে কেন হয়? কেন হয় হাইপারটেনশনে? এট্রিয়াল ফিব্রিলেশন কেন হয়? ওয়াই এট্রিয়াল ফিব্রিলেশন? জিজ্ঞেস করেন কেন হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন হাইপারটেনশনে? এট্রিয়াল ফিব্রিলেশন মেকানিজম কি? হোয়াট ইজ দ্য মেকানিজম অফ এট্রিয়াল ফিব্রিলেশন? কেন হয়? স্যার অ্যাট্রিয়াম থেকে হেমাটোনোড থেকে এক্সট্রা বিট আসবে স্যার। বলো বলো, তোমার নাম কি যেন? ভালো অ্যান্সার করো তুমি, বলো তো তোমার নাম কি? হ্যাঁ, তোমার নাম কি? স্যার ওর নাম আলমগীর। স্যার আলমগীর। হ্যাঁ, আলমগীর লজ্জা পাচ্ছে, কথা বলতেছে না। আলমগীর, তোমার বল কেন হয় এট্রিয়াল ফিব্রিলেশনের মেইন মেকানিজম অফ অ্যাকশন কি? কেন হয় এট্রিয়াল ফিব্রিলেশন? স্যার অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে আমার এই সাইনাস রুটে এক্সট্রা বিট করে স্যার। অ্যাট্রিয়ামের ব্লাডটা যখন ভেন্ট্রিকুলে যায় স্যার, কিন্তু ওই কমপ্লিটলি যায় না কিন্তু স্যার। এই জন্য স্যার অ্যাট্রিয়ামের বিটটা ভেন্ট্রিকুলে বেশি আসে স্যার। না না, এট্রিয়াল ফিব্রিলেশন হচ্ছে তুমি এক্সট্রা বিট করলো, বুঝলাম, কিন্তু মেইন মেকানিজম হচ্ছে যখনই কোনো স্যার এলিয়েন রিএন্ট্রি, মেন মেকানিজম রিএন্ট্রি স্যার, ওই যে রিএন্ট্রি হয়। জি স্যার। টাইম বেশি যখন লাগবে, যখন কখন বেশি লাগবে, কখন বেশি লাগবে স্যার যখন রিএন্ট্রি। ভেন্ট্রিকলকে বেশি পাম্প করে কাজ করতে হবে স্যার, তখন হাইপার ডাইনামিক কোনো কন্ডিশন, তখন হাইপার টেনশন একটা। মোটেও না, তোমরা এটা একদমই বুঝো না। এটিএন ফিব্রিলেশন খালি মুখস্থ করে গেছো, কোনো কারণ বলে নাই, ঠিক আছে। এটা বলে রিএন্ট্রি সার্কিট, তাই না? জি স্যার, রিএন্ট্রি সার্কিটের জন্য। রিএন্ট্রি সার্কিট কেন হচ্ছে? রিএন্ট্রি সার্কিট তখনই হবে যখন তোমার নর্মাল ট্র্যাকে যে নর্মালি যখন কারেন্টটা পাস করতে পারবে না, ঠিক আছে। জি স্যার, আবার দুজন হইতে এখন যাচ্ছে এই যে কখন পাস করতে পারতেছে না, কখন নর্মালি যেতে পারতেছে না, কারণটা স্যার। কি? যখন হ্যাঁ, আমরা নর্মাল, আমাদের আমাদের আমার ইলেকট্রিক্যাল কারেন্টটা আমার এসি নোড থেকে, এলএ থেকে তোমার হলো ভেন্ট্রিকলে যাবে, এটিএম থেকে তোমার ভেন্ট্রিকলে যাবে, ঠিক আছে। নর্মাল ফিজিওলজি, ঠিক আছে। যদি কোনো কারণে টাইম ডিলে হয়, ঠিক আছে, টাইম যদি প্রলং বেশি লাগে, ঠিক আছে, সেই ক্ষেত্রে এটা রিএন্ট্রি হবে। হ্যাঁ, তো কখন যদি ডিলে হবে? যদি তার হলো পাথটা বড় হয়ে যায়, হ্যাঁ, যদি তোমার কন্ডাকশন পাথওয়েটা বড় হয়ে যায়। কিভাবে বড় হয়? যখন তোমার লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট হয়। লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট কখন হতে পারে? কারণ বলো তো, লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট স্যার মাইটাল স্টেনোসিস। মাইটাল স্টেনোসিস হতে পারে, তারপরে তোমার ইয়েতে হতে পারে, তোমার হাইপার টেনশন হতে পারে, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে যে তোমার কার্ডিওমায়োপ্যাথি। কার্ডিওমায়োপ্যাথি, ইসকিমিক হার্ট ডিজিজ, এগুলো হতে পারে। জি স্যার। তখন এনলার্জমেন্ট হবে, তখনই তোমার রিএন্ট্রি সার্কিট হবে। হ্যাঁ, তখনই তোমার এট্রিয়াল ফিব্রিলেশন হবে। দিস ইজ দ্য মেইন। অনেক সময় এট্রিয়াল ফিব্রিলেশনের একটা লাস্ট চিকিৎসা হলো যে তোমার অ্যাট্রাল অ্যাবলেশন। হ্যাঁ করা করা হতে পারে, ঠিক আছে। জি স্যার। তো সেজন্য এটি হলো মেইন মোদ্দা কথা। হ্যাঁ, তো আমাদের এই যে যে এই মাইটাল স্টেনোসিস এনলার্জমেন্ট, সেজন্য কিন্তু তোমার এট্রিয়াল ফিব্রিলেশন হয়, না হলে কিন্তু কোনো কারণ নাই। তোমার এট্রিয়াল মাইটাল স্টেনোসিস আছে, তাতে কি অসুবিধা কি? তো এসএনওটা তো ইয়ে করবে কেন, বারবার এরকম এটিএম কে কন্ট্রাক্ট করবে কেন? এসএনওটা বেশি বেশি ইলেকট্রিক্যাল কারেন্ট হবে। দেখে তোমাদের চ্যাপ্টারটা পরে, সরি, আমি আমাদের আসল জায়গায় না এসে অন্য জায়গায় চলে গেছি। যাই হোক, তিনি বলতে হবে হাইপারটেনশন, ইসকেমিক হার্ট ডিজিজ, ক্রনিক রিউমেটিক হার্ট ডিজিজ, স্পেশালি তোমার মাইটাল স্টেনোসিস হবে এটা, ঠিক আছে। তারপরে তুমি হলো থাইরয়েডক্সিকোসিস, তারপরে তোমার হলো যে লোন এট্রিয়াল ফিব্রিলেশন, তারপরে বাকি পাঁচটা কারণ বলে দাও, ঠিক আছে। পাঁচটা। এটা হেডলাইন বলো তো চিকিৎসার হেডলাইন কি 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 আছে? স্যার হেডলাইন প্রথমে রেট কন্ট্রোল, তারপর তারপর রিদম কন্ট্রোল, তারপর তারপর স্যার অ্যান্টি থ্রম্বোএম্বোলিজম প্রিভেনশন করব, আর আর তারপরে স্যার কমপ্লিকেশন ট্রিটমেন্ট যেগুলো, হুম, আর কজ যেগুলো ট্রিটমেন্ট দিতে হবে স্যার।
ট্রিটমেন্ট অফ দ্য আন্ডারলাইং কজ। আর হ্যাঁ ঠিক আছে, তো রেস্টের প্রথম হচ্ছে যে রেস্টোরেশন অফ দ্য রিদম, জি স্যার। ফার্স্ট রেস্টোরেশন অফ দ্য সাইনাস রিদম। আগে এটাকে নরমালি আনতে হবে। কয়ভাবে করা যাইতে পারে, কিভাবে করা যায় রেস্টোরেশন সাইনাস রিদমকে? স্যার একক ম্যানেজমেন্ট স্যার দুইটা থেকে কজ যেমন স্যার আমরা ডিসি শকের মাধ্যমে করতে পারি, ড্রাগের মাধ্যমে করতে পারি স্যার। থ্যাংক ইউ, পারে গেছে। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আমরা এখন নিজে আমাদের নরমাল পড়াশোনা আসবো। তা আমরা মনে করি আজকে আমাদের টিভি স্যার একটা কোশ্চেন থেকে গেল স্যার এখানে। কোনটা স্যার অ্যাট্রাল ফিব্রিলেশন হইতে হলে কি লেফট অ্যাট্রাম কি বড় হওয়াই লাগবে স্যার মাস্ট? ইউজুয়ালি বড় হওয়া লাগবে, ঠিক আছে। তবে যদি তোমার ইসকিমিক ফোকাই যদি হয়, ধরো যে তোমার তোমার বলা হচ্ছে যে এরিথমিয়ার এগুলা বা তোমাদের, ঠিক আছে, যে এরিথমিয়া বা সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, তারপরে তোমার হচ্ছে রিএন্ট্রি ট্যাকিকার্ডিয়া যেগুলা হয় আর কি, হ্যাঁ, এগুলার মোটামুটি হচ্ছে তোমার যে তোমার মেকানিজম গুলা, তার মধ্যে হচ্ছে যে তোমার একটা হলো যে অটোমেটিসিটি আর হলো রিএন্ট্রি, ঠিক আছে। তো এলে বড় হওয়ার জন্য রিএন্ট্রিটা মেইনলি হলো হয়, ঠিক আছে। কিন্তু অটোমেটিসিটি কখন হতে পারে? অটোমেটিসিটি যখন তোমার কোনো ইসকিমিক ফোকাই অথবা যদি তোমার কোনো স্কার টিস্যু থাকে, সেক্ষেত্রে তোমার হতে পারে, ঠিক আছে। তো মাইট্রাল স্টেনোসিসে তোমার যে রিউমেটিক ফিভার হয়, সেক্ষেত্রে তোমার মায়োকার্ডিয়াল স্কারিং করতে পারে। এক নাম দুটো কারণ হলো, রিএন্ট্রি হলো এবং স্কারিং হয়ে একটোপিক ফোকাই হতে পারে, ঠিক আছে। তদ্রূপ ইসকেমিক হার্ট ডিজিজের ইসকেমিক হার্ট ডিজিজ গুলো তো তোমার একটোপিক ফোকাই তৈরি হয়। একটোপিক ফোকাই গুলা তখন হলো অটোমেটিসিটি যখন করে, তখন তোমার হলো এরকম এট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে। বাট হলো মেজর পোর্শন হচ্ছে এরিয়া এনলার্জমেন্ট হতে হবে, তবে অন্যান্য কারণে ইনক্রিজ অটোমেটিসিটি, বুঝছো না, জি স্যার। অটোমেটিসিটির কারণে তোমার হতে পারে, এট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে, ঠিক আছে। বাকিটা লিস্ট কজের মধ্যে, হ্যাঁ, রিএন্ট্রি এন্ড অটোমেটিসিটি। অটোমেটিসিটি মানে একটা নরমাল মায়োকার্ডিয়াম যেটা আছে, সেটাই তোমার হলো রিদম জেনারেট করতেছে, বুঝছো। তোমার সেই রিদম জেনারেট করলে তখন হলো তোমার এগুলো আসবে, হ্যাঁ, ঠিক আছে, সেটা হতে পারে। ওকে, তো ঠিক আছে, আজকে আমরা শুরু করি। আজকে আমাদের হচ্ছে যে আজকে প্রবাবলি এটা দিস ইজ দা মানে লাস্ট লেকচার অফ টিউবারকুলোসিস, ঠিক আছে। এবং এটা আজকের এই লেকচারটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের সারা জীবনের জন্য কাজে লাগবে, ঠিক আছে, মোটামুটি সারা জীবনে কাজে লাগবে। তো আজকে আমরা ওগুলো তো সব শেষ করে ফেলছি। আজকে আমরা পড়বো টিউবারকুলোসিস ট্রিটমেন্ট ইন দ্য স্পেশাল সিচুয়েশন। হ্যাঁ, এটা হচ্ছে খুব দরকার, কারণ তোমরা যখন টিবি ট্রিটমেন্ট করতে যাবা, তখন ফ্রিকোয়েন্টলি ইউ আর ফেসিং উইথ দ্য ডিফারেন্ট প্রবলেম, ঠিক আছে। সেই কি কি প্রবলেম হতে পারে, সেই প্রবলেমগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো, এবং এটা কিভাবে ম্যানেজ করব সেটা আমাদের খুব জানা দরকার। কারণ সময় তুমি টিবি ট্রিটমেন্ট জানো, বাট তুমি স্পেশাল সিচুয়েশন যদি না জানো, তাহলে তুমি এটা তোমার অনেক সময় একটা পাজলিং বা একটা বদারিং বা একটা তোমার একটা অফিস সিচুয়েশন ক্রিয়েট করতে পারে। দ্যাটস ওয়াই উই হ্যাভ টু নো দি ট্রিটমেন্ট অফ টিবি ইন দ্য স্পেশাল সিচুয়েশন, ঠিক আছে। তো ফার্স্ট আর আমরা যেটা কমনলি আমরা ফেস করবো যে প্রবলেম সিচুয়েশনটা, সেটা হচ্ছে তোমার হলো যে প্রেগনেন্ট উইমেন, ব্রেস্ট ফিডিং, আর হলো চাইল্ড বেয়ারিং এজ উইমেনদের ক্ষেত্রে আমরা যদি টিউবারকুলোসিস হয়, তাহলে তাদের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটা আমাদের আজকে মানে প্রথম হলো স্পেশাল সিচুয়েশনের মধ্যে প্রথম হলো ইস্যুটা, ঠিক আছে। তো এখন বলা হচ্ছে যে এই সমস্ত এই পেশেন্ট গুলাকে যারা প্রেগনেন্সি বা ব্রেস্ট ফিডিং বা ওয়েল চাইল্ড বিয়ারিং এজের পেশেন্টে যদি টিউবারকুলোসিস থাকে, সেই ক্ষেত্রে প্রথমে ধরে নেওয়া যাক যে চাইল্ড বিয়ারিং যদি এজ হয়, হ্যাঁ, তাহলে তাদের ক্ষেত্রে যদি টিউবারকুলোসিস ডায়াগনোসিস হয় এবং তাদেরকে যদি টিবি ট্রিটমেন্ট স্টার্ট করতে হয়, তাহলে তাদের সম্বন্ধে একটা কাউন্সিলিং করতে হবে, তাদের ধারণা দিতে হবে, তার ধারণা নিতে হবে যে তার রিসেন্টলি কোনো প্রেগনেন্ট হওয়ার কোনো ইচ্ছা আছে কিনা, বা আগে থেকে সে প্রেগনেন্ট হয়ে গেছে, এই জিনিসটা তার আগে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। এখন যদি কারো যদি প্রেগনেন্ট হয়ে যায়, হ্যাঁ, যদি দেখা যায় যে না, চাইল্ড বিয়ারিং এজে পেশেন্ট প্রেগনেন্ট হতে চায় না, সেক্ষেত্রে তার হলে তোমরা ট্রিটমেন্ট স্টার্ট করে দেওয়া। কিন্তু যদি দেখা যায় তার আগে অলরেডি কনসেপশন হয়ে গেছে, সেক্ষেত্রে তাদেরকে ফার্স্টে তোমাকে অ্যাসিওর করতে হবে এবং পেশেন্টকে মানে কাউন্সিলিং করতে হবে যে যদি তার সাকসেসফুল প্রেগনেন্সি আউটকাম যদি সে পেতে চায়, সেই ক্ষেত্রে তার হলো স্ট্যান্ডার্ড রেজিমেন্টটাকে ফুল কোর্স তাহলে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। যদি সে ফুল কমপ্লিট ট্রিটমেন্ট যদি কমপ্লিট না করে, তাহলে তার পেশেন্টের হচ্ছে যে প্রেগনেন্সি সাকসেসফুল আউটকাম হবে না, হ্যাঁ, ঠিক আছে। এবং বেবির
কন্টামিনেশনের চান্স বা ট্রান্সমিশনের চান্স ইজ ভেরি হাই, ঠিক আছে। দ্যাটস ওয়াই পেশেন্টকে বলতে হবে যে আপনি যদি ফুল কোর্স, যদি আমাদের স্ট্যান্ডার্ড রেজিমেন্টে যদি আপনি ফুল কোর্স কমপ্লিট করেন তাহলে ট্রান্সমিশনের চান্স কমে যাবে এবং বেবির হলো তোমার টিউবারকুলোসিস হওয়ার চান্স কমে যাবে, ঠিক আছে। সেইটা বলতে হবে, ঠিক আছে। আমাদের এই যে আমরা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট দিলাম, আমরা যেটা ক্যাটাগরি 1 বা তোমার আমরা যেটা দিব তোমার নিউ কেসে ট্রিটমেন্ট দেবো, এটাই আমরা ট্রিটমেন্টটা দিব। সাধারণত এটা 4 ড্রাগস 2 মান্থস ইনিশিয়াল ফেজ আর কন্টিনিউশন ফেজ 2 ড্রাগ আইএস রিকম্পিসিন। আমরা ফার্স্ট লাইন অফ দ্য ড্রাগ দিব, স্টার্ট করব। তো প্রেগন্যান্সিতে অল ফার্স্ট লাইন ড্রাগ আর সেফ, all first line drug of tuberculosis is safe except হচ্ছে তোমার স্ট্রেপ্টোমাইসিন। তাহলে আমাদের স্ট্রেপ্টোমাইসিন ছাড়া আমরা অন্যান্য সব ড্রাগ আমরা দিতে পারবো, ঠিক আছে। কিন্তু স্ট্রেপ্টোমাইসিন স্ট্রিক্টলি কন্ট্রাইন্ডিকেটেড, কারণ হচ্ছে যে এটা তোমার প্লাসেন্টার মেমব্রেন ক্রস করে, প্লাসেন্টার ব্যারিয়ার ক্রস করে এবং পেশেন্টের বাচ্চাকে অটোটক্সিসিটি করতে পারে, ঠিক আছে। এবং অটোটক্সিসিটি করলে তাহলে পেশেন্ট ডেফনেস নিয়ে করবে, ঠিক আছে। বাচ্চাটা ক্রিপল বাচ্চা জন্ম নেবে, ঠিক আছে। সেজন্য আমাদের অবশ্যই স্ট্রেপ্টোমাইসিন প্রেগন্যান্সিতে আমরা দিব না, স্ট্রেপ্টোমাইসিন আমরা উইথহেল্ড করে রাখবো। তাহলে আর বাকি যে 4টা এসেনশিয়াল ড্রাগ আছে সেই 4টা আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। আইএনএস, রিফাম্পিসিন, ইথাম্বিটল আর পাইরাজিনামাইড, এই 4টা ড্রাগ আমরা নর্মাল ডোজে এবং নর্মাল শিডিউলে আমরা দিতে পারবো, ঠিক আছে। এতে কোনো সমস্যা হবে না। তবে বলা হচ্ছে যে, সরি এখানে আমি একটা কথা ভুলে গেছি, সেটা হচ্ছে যে তোমার এই ইথাম্বিটল নিয়ে একটু ঝামেলা আছে। ইথাম্বিটলও বলা হয় যে ইথাম্বিটলটাকে তোমার না দেওয়াই সেফ, তবে দিলে তেমন ক্ষতি নাই, ডাব্লিউএইচসি রিকমেন্ডেশন করছে। যদি আমরা আগে পড়ছিলাম যে ইথাম্বিটল কজেস দা তোমার অপটিক নিউরাইটিস করে, ঠিক আছে। কিন্তু ডাব্লিউএইচসি রিকমেন্ডেশনে এখানে কোনো তাদের লাগবে না, বন্ধ করা লাগবে না, স্পোর্ট ড্রাগে আমরা কন্টিনিউ করতে পারবো, ঠিক আছে। শুধু স্ট্রেপ্টোমাইসিনকে আমরা দেয়া যাবে না, ঠিক আছে, এটা বলছি। তাহলে এরপরে সে ফর একটা পেশেন্টের ধরো যে তোমার ব্রেস্ট ফিডিং উইমেন আর তার হলো টিউবারকুলোসিস ডায়াগনোসিস হচ্ছে। এখন অনেক সময় তোমার পেশেন্টরা এসে জিজ্ঞেস করে তোমাকে যে স্যার আমরা পেশেন্ট বাচ্চাটাকে আমরা এখন কি ব্রেস্ট ফিড করাবো, আইদার আমরা করাবো নাকি আমরা বাচ্চাটাকে অন্যান্য আর্টিফিশিয়াল মিল্কে চলে যাবো, ঠিক আছে। এটা তোমার একটা কনফিউশন অ্যারাইজ করতে পারে যে আমরা হ্যাঁ এটাকে কি করবো, বাচ্চা তো ফিমেল, যেহেতু প্রেগনেন্ট ফিমেল তোমার টিউবারকুলোসিস হ্যাঁ ডায়াগনোস কেস, এখন তার হলো মিল্ক যে কোনো সিক্রেশন দিয়ে টিউবারকুল স্প্রেড করতে পারে, ঠিক আছে। তাহলে আমরা বাচ্চাকে আমরা খাওয়াবো কিনা, ব্রেস্ট মিল্ক খাওয়াবো কিনা, এটা একটা কনফিউশন হতে পারে, ঠিক আছে। সেজন্য এখানে ডাব্লিউএইচসি রিকমেন্ডেড হচ্ছে যে হ্যাঁ আমরা তোমার টিউবারকুলোসিস পজিটিভ ব্রেস্ট ফিডিং মাদারকে আমরা বাচ্চাকে আমরা ব্রেস্ট ফিড করাবো, ঠিক আছে। ব্রেস্ট ফিড করাবো এবং বাচ্চাকে তোমার দ্য মাদার এন্ড বেবি শুড স্টে টুগেদার, আমরা একসাথে আমরা রাখবো, ঠিক আছে। তাদেরকে সেপারেশন করব না এবং ব্রেস্ট ফিডিং কন্টিনিউ করবে, ঠিক আছে। হ্যাঁ কন্টিনিউ করবে এবং at the end of 6 month যে 6 মাস টিভি তোমার কোর্স শেষ হয়ে যাওয়ার পর পেশেন্ট ডিক্লেয়ার হয়ে গেল যে সে ভালো হয়ে গেছে, দেন আমাদের বেবিকে ইভালুয়েট করতে হবে আইদার ক্লিনিক্যালি এন্ড হলো তোমার ইনভেস্টিগেশন করে আমরা ইভালুয়েট করব whether the baby is tuberculosis positive or not, ঠিক আছে। যদি দেখা যায় না তার ক্লিনিক্যালি কোনো সাইন সিমটম নাই এবং পেশেন্টের হলো যে রেডিওলজিক্যালি সে নরমাল, দেন আমরা দুটো কাজ করতে পারি, দুটো কাজ। একটা হচ্ছে যে আমরা আইদার তোমার 6 মান্থ হলো তোমার 6 মান্থ আমরা প্রোফাইল্যাক্সিস কি কি দিয়ে দিয়েছিলাম আগে বলছিলাম, কি কি দিয়ে দেওয়া যায় বলো তো, হ্যাঁ বলো দেখি। আমরা কেমো প্রোফাইল্যাক্সিস টিউবারকুলোসিস বলো দেখি মনে আছে কিনা। স্যার রিফাম্পিসিন তো দিতে পারি, রিফাম্পিসিন আর 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 ভুলে গেছো রিফাম্পিসিন প্লাস আইনের যদি দেই তাহলে 3 মাস দিবা, আর যদি সিম্পলি যদি তোমার আইনেস দিয়ে দাও তাহলে 6 মান্থ দিতে হবে, 6 মান্থ, ঠিক আছে। তাহলে আমরা মার টিউবারকুলোসিস ট্রিটমেন্ট কমপ্লিশনের পর আমরা বেবিকে ইভালুয়েট করব, যদি বেবি নরমাল থাকে দেন আমরা পেশেন্টের আমরা কি করব, আমরা 6 মান্থ প্রোফাইল্যাক্সিস দেব আইনেস দিয়ে ফলোড বাই বিসিজি ভ্যাকসিনেশন করব, অথবা আমরা পেশেন্টকে সরাসরি বিসিজি ভ্যাকসিনেশন করব। আর যদি আমরা দেখি যে টিউবারকুলোসিস পেশেন্টের যদি অলরেডি হয়ে যায়, ডেভেলপ করে যায়, দেন আমরা উইল গিভ দ্য ট্রিটমেন্ট টু দ্য বেবি
ফুল কোর্স অফ অ্যান্টিটিউবারকুলার ট্রিটমেন্ট আমরা বেবিকে দিয়ে দেবো। ঠিক আছে, এখানে শুধুমাত্র ইথামবিউটলটা বাদ দিয়ে আমরা তিনটে ড্রাগ ইউজ করবো, আইএনএস, রিফাম্পিসিন এন্ড পাইরাজোনাম। ইথামবিউটলটা আমরা বেবিকে আমরা দেব না। ঠিক আছে, আর এখানে আরেকটা জিনিস হচ্ছে যে আমি তোমাদের বলছিলাম যে ভিটামিন বি6 সাপ্লিমেন্টেশনের জন্য আমাদের তিনটা জায়গায় আমরা সাধারণত ইউজ করি। এক্সট্রিম যদি ওল্ড এজ হয়, তারপরে ডায়াবেটিস মেলাইটাস যদি থাকে কারো, অথবা যদি প্রেগনেন্ট উইমেন হয়, সেক্ষেত্রে তার হলো আমাদের বি6 সাপ্লিমেন্টেশন লাগবে। তাহলে এই প্রেগনেন্ট উইমেন যদি তার টিবি পজিটিভ হয় বা ব্রেস্ট ফিডিং উইমেন যদি টিবি পজিটিভ হয়, তাহলে আমাদেরকে এডিশনাল একটা ড্রাগ অবশ্যই প্রেসক্রাইব করে দ্যাট শুড বি তোমার বি6 ড্রাগ। ঠিক আছে, তাহলে হ্যাঁ, তাহলে দেখো আমাদের এখানে আমরা যদি তোমাদের এখন জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেল কিনা জানি না, আমি আবার বলতেছি যে স্যার বিসিজি ভ্যাকসিন কি আমরা পরে দেবো 6 মাস পরে ট্রিটমেন্ট শেষ হওয়ার পরে? হ্যাঁ হ্যাঁ, ট্রিটমেন্ট শেষ হওয়ার পরে, ইয়েস, ও আচ্ছা ঠিক আছে। ট্রিটমেন্ট শেষ হওয়ার পরে। এট দ্য বার্থ দিয়ে দিলে হবে না, পেশেন্টকে আগে ইভালুয়েট করতে হবে। পেশেন্টের যদি তোমার ইয়া হয় যে তোমার পেশেন্টকে ক্লিনিক্যালি তোমার ইভালুয়েট করতে হবে। ইভালুয়েট করার পর পেশেন্টের যদি সাসপিশন করো বা মনে হয় যে তার সংক্রমণের চান্স বেশি আছে, সেই ক্ষেত্রে আইএনএস প্রোফাইল্যাক্সিস 6 মান্থ দিবা। 6 মান্থ কমপ্লিশনের পরে তুমি হলো বিসিজি ভ্যাকসিন করে দিবা। ঠিক আছে, তাহলে এটি হলো তোমার ট্রিটমেন্ট। ঠিক আছে, আর আমরা এই প্রেগনেন্ট অবস্থায় আমরা শুধু স্ট্রেপ্টোমাইসিন ইউজ করব না, বাকি সব ইউজ করব। তবে ইউজুয়ালি ইথামবিউটলটাকে অ্যাভয়েড করাই বেটার, কারণ ইথামবিউটল কজেস তোমার অপটিক নিউরাইটিস। ঠিক আছে, অপটিক, সেই জন্য আমরা কিন্তু ডাব্লিউএইচও গাইডলাইনে এটা ইউজুয়ালি দিতে বলছে যে যদি দাও তাহলে কোনো প্রবলেম হবে না এরকম। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের প্রেগন্যান্সি, ব্রেস্ট ফিডিং, তারপরে তোমার হলো তোমার এইগুলাতে তোমার আমরা টিবি ট্রিটমেন্টটা তোমরা জানতে পারলা। ঠিক আছে, এখন আমাদের যেটা মেইন কনসার্ন সেটা হচ্ছে তোমার লিভার ডিজিজ, প্রি এক্সিস্টিং লিভার ডিজিজ, আর হচ্ছে তোমার ড্রাগ ইনডিউস হেপাটাইটিস। ঠিক আছে, এই সমস্ত পেশেন্টে, ধরো একটা পেশেন্টে তোমরা টিবি ট্রিটমেন্ট দিচ্ছ, ট্রিটমেন্ট দেওয়ার আগে তার হলো যে তুমি তো অবশ্যই বেসলাইন কিছু ইনভেস্টিগেশন করবা। কারণ হলো যে তোমার কি কি বেসলাইন ইনভেস্টিগেশন করতে হবে, তোমার লিভার ফাংশন টেস্ট করতে হবে, রিনাল ফাংশন টেস্ট করতে হবে। ঠিক আছে, এখন লিভার ফাংশন টেস্ট করতে গিয়ে দেখলা যে তোমার হলো পেশেন্টের প্রি এক্সিস্টিং লিভার ডিজিজ আছে। ঠিক আছে, তার হলো এসজিপিটি রেস আছে, তারপরে হেপাটাইটিস বি পজিটিভ অথবা সি পজিটিভ আছে। ঠিক আছে, অথবা তার অ্যালকালাইন ফসফেটেস বেশি আছে। ঠিক আছে, অথবা একটা পেশেন্ট ডায়াগনোস কেস অফ ক্রনিক লিভার ডিজিজ। ঠিক আছে, সেটা একটা ইস্যু হতে পারে। অথবা দেখা গেল যে তার তুমি নর্মাল ছিল, বাট হলো যে তোমার ট্রিটমেন্ট স্টার্ট করার পর তার হলো তোমার দেখা যাচ্ছে যে তার হলো হেপাটাইটিস ডেভেলপ করে গেছে। দেন আমাদেরকে কি করতে হবে? ঠিক আছে, হ্যাঁ, আমাদেরকে কি করতে হবে সেটি হচ্ছে আজকের এই ম্যানেজমেন্টের কথা বলবো আমি। তো এখন সাধারণত বলা হচ্ছে যে প্রথম কথা খেয়াল করতে হবে যে যদি হেপাটাইটিস ড্রাগ ইনডিউস অর প্রি এক্সিস্টিং লিভার ডিজিজ থাকে, হ্যাঁ, বা আইদার ড্রাগ ইনডিউস হেপাটাইটিস অর প্রি এক্সিস্টিং লিভার ডিজিজ, যদি পেশেন্টের এনজাইম লেভেল, যদি তোমার এনজাইম হচ্ছে এসজিপিটি, হ্যাঁ, এসজিপিটি যদি তোমার 3 টাইমস মোর দ্যান নরমাল হয়, 3 টাইমস মোর দ্যান নরমাল, নরমালি কত 41 যদি, হ্যাঁ, এবং সেটা যদি তোমার 120 এর বেশি হয়, তাহলে আমাদেরকে we have to stop the TB treatment. We have to stop the TB treatment. ঠিক আছে, এটা যাবে তোমার হলো এটা তোমার যে কোনোটার ক্ষেত্রে আইদার ড্রাগ ইনডিউস হেপাটাইটিস অর তোমার প্রি এক্সিস্টিং লিভার ডিজিজ। কারণ যদি 3 গুণের বেশি থাকে তোমার এনজাইম লেভেল, তাহলে আমরা ওই সময় টিবি ট্রিটমেন্ট স্টার্ট করব না। বাট কিছু সিচুয়েশনে আমাদেরকে অবশ্যই স্টার্ট আমরা টিবি ট্রিটমেন্ট, সেটা তোমার ইমার্জেন্সি ক্ষেত্রে যদি লাইফ থ্রেটেনিং কন্ডিশন হয়, সেই ক্ষেত্রে আমরা স্টার্ট করব। বাট দ্যাট শিডিউল ইজ ডিফারেন্ট ফ্রম দ্য নরমাল ইউজুয়াল শিডিউল। ঠিক আছে, এটা আমি পরে আলোচনা করবো। ঠিক আছে, তাহলে প্রথম কথা হচ্ছে উই হ্যাভ টু স্টপ anti-TB treatment if the enzyme level is 3 times more than the normal হয়, তাহলে আমাদেরকে টিবি ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে। ঠিক আছে, এবং এটা কতদিন পর্যন্ত করব আমরা? আপ টু দ্য সাবসিডেন্স অফ দ্য এনজাইম লেভেল টু দ্য বেসলাইন। যদি we have to stay for the subsidence of the enzyme level to the baseline, যে আমাদের
যে রেজ হয়েছিল এবং এই রেজ লেভেলটা আমাদের বেসলাইনে না আসা পর্যন্ত আমাদেরকে স্টপ করে রাখতে হবে টিবি ট্রিটমেন্টটা, ঠিক আছে। ইউজুয়ালি ইট টেকস 2 উইকস, আর ইউজুয়ালি এটা 2 সপ্তাহ লাগে। 2 সপ্তাহের মধ্যে এটা নর্মাল হয়ে যায়। যদি নর্মাল হয়ে যায় দেন হলো আমাদেরকে টিবি ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে, ঠিক আছে। এটা হলো তোমার প্রিন্সিপাল অফ দ্য ট্রিটমেন্ট, এটা আমাদেরকে খেয়াল করতে হবে, ঠিক আছে। এখন যদি কোনো পেশেন্টের হেপাটাইটিস নিয়ে আসে, যদি রেজ বিলিরুবিন নিয়ে আসে, তা আমাদেরকে আমাদেরকে ইভালুয়েট করতে হবে, কি কি তার হিস্ট্রি নিতে হবে, তার প্রি এক্সিস্টিং কোনো লিভার ডিজিজের হিস্ট্রি ছিল কিনা, যেমন তার হলো কোনো ভাইরাল মার্কার পজিটিভ ছিল কিনা, এগুলো হিস্ট্রি নিতে হবে। তার হলো আগে কোনো একুট হেপাটাইটিস হিস্ট্রি আছে কিনা, সে কারেন্টলি কোনো ড্রাগ নিচ্ছে কিনা, অথবা পেশেন্টের কোনো অ্যালকোহলের কোনো হিস্ট্রি আছে কিনা, এগুলা আমাদেরকে নিতে হবে, ঠিক আছে। নেয়ার পরে তারপর আমাদেরকে স্টার্ট করতে হবে, ঠিক আছে। তাহলে এটা দরকার নাই। যদি এখন যদি পেশেন্টের 3 গুণের বেশি না হয়, যদি এনজাইম লেভেল বাড়া থাকে, অথবা যদি পেশেন্টের ধরো যে তোমার বিলিরুবিন বাড়ে, হ্যাঁ, অথবা পেশেন্টের যদি কোনো এক্সিস্টিং লিভার ডিজিজ থাকে, হ্যাঁ, বাট নট তোমার হলো ড্রাগ ইনডিউস হেপাটাইটিস, আমি ড্রাগ ইনডিউস হেপাটাইটিস বলতেছি না, এগুলো বলতেছি তোমার রেজ, তোমার হলো এনজাইম অফ দ্য লিভার এনজাইম, বাট ইট ইজ নট মোর দেন 3 টাইমস যদি থাকে, এবং ঠিক আছে, যদি এরকম হয় কন্ডিশন, কিন্তু ড্রাগ ইনডিউস হেপাটাইটিস না, কিন্তু অন্যান্য প্রি এক্সিস্টিং লিভার ডিজিজ ক্ষেত্রে বলতেছি, যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের এই রেজিমেন গুলো আমরা ব্যবহার করতে পারি। কি কি রেজিমেন ব্যবহার করব? একটা আমরা 3টে ভাবে ভাগ করতে পারি। আমাদের ইউজুয়ালি হেপাটোটক্সিক ড্রাগ ফার্স্ট লাইনের মধ্যে কোনটা কোনটা? একটা হলো রিফাম্পিসিন, আয়নিস, আর হলো তোমার পাইরেজিনামাইড, আর হলো স্ট্রেপ্টোমাইসিন, আর তোমার ইথাম্বিউটল। এই দুটো কিন্তু হেপাটোটক্সিক না, খেয়াল করো জিনিসটা, হ্যাঁ। তাহলে হেপাটোটক্সিক না হলো আমাদের এক নম্বর হলো ইথাম্বিউটল আর হলো স্ট্রেপ্টোমাইসিন, বাকি 3টে হলো তোমার হেপাটোটক্সিক, ঠিক 3টা, হ্যাঁ, ঠিক আছে। এখন এখানে 3টে রেজিমেন্টের কথা বলা হচ্ছে। একটা হলো 2 হেপাটোটক্সিক ড্রাগ রেজিমেন, একটা হলো তোমার 1 হেপাটোটক্সিক ড্রাগ রেজিমেন, আর হচ্ছে নো হেপাটোটক্সিক ড্রাগ রেজিমেন, ঠিক আছে। যদি তুমি এখানে যদি তোমরা 2 হেপাটোটক্সিক ড্রাগ দাও, ধরো সে ফর আইসোনিয়াজিন রিফাম্পিসিন দিলা প্লাস ইথাম্বিউটল দিলা, তাহলে এটাকে তোমার টোটালটাকে 9 মান্থ ডিউরেশন করতে হবে, ঠিক আছে, 9 মান্থ ডিউরেশন করতে হবে, ঠিক আছে। আর যদি দেখা যায় যে তোমার পেশেন্টের তুমি হলো যে দুটা 4টা ড্রাগ দিলা, যে আইসোনিয়াজিন দিলা, রিফাম্পিসিন, স্ট্রেপ্টোমাইসিন আর ইথাম্বিউটল দিলা, তাহলে এটার হচ্ছে তোমার 8 মাস রেজিমেন হবে। কিরকম? প্রথম 2 মাস ইনিশিয়াল ফেজে তোমার 4টা ড্রাগের জন্য আমরা আইএনএস, রিফাম্পিসিন, স্ট্রেপ্টোমাইসিন এন্ড ইথাম্বিউটল দিলাম, আর পরবর্তী 6 মাস আমরা দিব আইসোনিয়াজিন, রিফাম্পিসিন, ঠিক আছে। এটা হলো 2 হেপাটোটক্সিক ড্রাগ রেজিমেন, 2 হেপাটোটক্সিক ড্রাগ রেজিমেন। আর যদি এখানে তুমি আইএনএস বাদ দাও, আইএনএস বাদ দিয়ে যদি তোমার প্যারাজিনামাইড, রিফাম্পিসিন আর ইথাম্বিউটল দাও, তাহলে এটা 6 মান্থও দিতে পারো, 9 মাসও দিতে পারো। ইট ইজ তোমার, এটা হলো তোমার ডিপেন্ড আপন দা তোমার ডিসিশন বা ক্লিনিক্যাল ইমপ্রুভমেন্ট, ঠিক আছে, এটার উপর ডিপেন্ড করবে। যদি আইএনএস যদি দাও তাহলে এটাকে 9 মাস হবে। যদি প্যারাজিনামাইড যদি দাও, ইথাম্বিউটল দাও, তাহলে সেই ক্ষেত্রে তোমার 6 to 9 মান্থ। এটা হলো 2 ড্রাগ হেপাটোটক্সিক ড্রাগ রেজিমেন, হ্যাঁ, তাহলে হচ্ছে তোমার প্রি এক্সিস্টিং লিভার ডিজিজের জন্য, ঠিক আছে, প্রি এক্সিস্টিং লিভার ডিজিজের। এখন 1 হেপাটোটক্সিক ড্রাগ যদি দাও, হ্যাঁ, তাহলে এখানে কোর্স ডিউরেশন হবে তোমার 12 মাসে। প্রথম 2 মাস হবে তোমার আইসোনিয়াজ, রিফাম্বিউটল আর হলো তোমার স্ট্রেপ্টোমাইসিন, ফলোড বাই হলো তোমার আইসোনিয়াজিন আর রিফাম্বিউটল। এটা সি আর হি বলা হয়, সি এন্ড হি বলা হয়, হ্যাঁ, সি এন্ড হি। স্ট্রেপ্টোমাইসিন, ইথাম্বিউটল আর হলো তোমার আইসোনিয়াজিন, এগুলো তোমার 2 মাস, আর হলো তোমার 10 মাস হচ্ছে তোমার আইসোনিয়াজিন, ইথাম্বিউটল। এটা একটা তোমার রেজিমেন হতে পারে, এটা রেজিমেন, এটা তুমি চুজ করবা, ঠিক আছে। ধরো একটা পেশেন্টের তুমি হাইপারসেনসিটিভিটি আসছে, অথবা তার কোনো রিফাম্পিসিন দেওয়া যাচ্ছে না, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা 12 মাসের রেজিমেন্টটা চুজ করব। এখানে তোমার একটা হচ্ছে যে ইথাম্বিউটল, আইসোনিয়াজাইড আর হলো স্ট্রেপ্টোমাইসিন ইউজ করব, আর 2 মাস ইনিশিয়াল ফেজে, আর 10 মান্থ আমরা ইউজ করব হলো আইসোনিয়াজাইড, ইথাম্বিউটল ইউজ করা যাবে, ঠিক আছে। এটা সবচেয়ে কমনলি চুজ রেজিমেন, সি এন্ড হি রেজিমেন, সি এন্ড হি, ঠিক আছে। আর যদি আমরা কোনো হেপাটোটক্সিক ড্রাগ না ইউজ করি, 3টে ড্রাগে যদি ইউজ না করি,
ঠিক আছে, তাহলে আমাদেরকে the duration will be about 18 to 24 months যদি হবে। এখানে কি যদি আমরা স্ট্রেপ্টোমাইসিন ইউজ করতে পারি, ইথাম্বিটল ইউজ করতে পারি, প্রোপিওনিল ইউজ করতে পারি, ঠিক আছে। বাট এই ক্ষেত্রে আমরা স্ট্রেপ্টোমাইসিনটা আমরা বেশি 3 মাসের বেশি ইউজ করব না। 3 মাসের বেশি ইউজ করলে আমাদের অটোটক্সিটি হওয়ার চান্স থাকবে, এবং তার হলো যাদের একটু প্রি এক্সিস্টিং এয়ারলাইন ডিজিজ থাকে তাদের ক্ষেত্রে আরো বেশি সমস্যা হবে। সেই জন্য আমরা এটা 3 মাসের বেশি ব্যবহার করব না। হ্যাঁ, ইনজেক্টেবল যত আছে তোমার অ্যান্টি টিউবারকুলার ড্রাগ আছে আমরা ইউজুয়ালি 3 মাসের বেশি ইউজ করি না, 2 মান্থ 1 মান্থ 3 মাস ব্যবহার করব। কিন্তু ইথাম্বিটল আর ফ্লুরোকুইনিল আমরা এটা 18 মাস থেকে 24 মাস ইউজ করি। এটা হচ্ছে নন হেপাটোটক্সিক ড্রাগ রেজিমেন, নন হেপাটোটক্সিক ড্রাগ রেজিমেন, ঠিক আছে। তাহলে তোমরা লিভার ডিজিজ, প্রি এক্সিস্টিং লিভার ডিজিজ এবং ড্রাগ ইনডিউসড হেপাটাইটিসের আমরা চিকিৎসার মধ্যে আমরা এখন প্রি এক্সিস্টিং হেপাটাইটিস বললাম। আমি এখন ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস কিভাবে করব? ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস দেখার জন্য আমাদেরকে স্ট্রেপ্টোমাইসিন কি মানে আইভি ইউজ করব স্যার আমরা এখানে? আইএম ঠিক আছে, ঠিক আছে। অ্যামিনো গ্লাইকোসাইড গুলা তোমার মাসকুলার আছে, হ্যাঁ, অ্যাবজর্পশন ভালো হয়, ঠিক আছে। আইভি লাগে না এদের, আইএম ইউজ করতে হবে, ঠিক আছে। প্রচন্ড, এই জন্য তো ইনজেক্টেবল আমাদের ড্রাগ রেজিমেন থেকে আমাদেরকে এগুলা আমরা সরাই ফেলতেছে, ঠিক আছে। তাহলে আমাদের এগুলো গেল প্রি এক্সিস্টিং লিভার ডিজিজ। এখন যদি ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস হয় সেই ক্ষেত্রে আমরা কি করব? আমাদের মধ্যে কথা হচ্ছে আমরা যদি 3 গুণের বেশি হয়, এনজাইম বেশি হয়, তাহলে উই উইল স্টপ দ্য ড্রাগ, ঠিক আছে, টিল সাবসিডেন্স অফ দ্য এনজাইম লিভ টু দ্য বেস লাইন, ঠিক আছে। যদি কমে যায় দেন আমরা ফার্স্ট টাইম করব কি, আমরা ফার্স্ট টাইম হচ্ছে তোমার আমরা এট এ টাইম একসাথে আমরা সেকেন্ড বারে স্টার্ট করব, অল অন এ সার্ডেন, বুঝছো, একসাথে অল অন এ সার্ডেন, যে আমরা একই সাথে আগের পূর্বের শিডিউলে না আমরা স্টার্ট করব। তারপরে আমরা দেখবো ইউজুয়ালি দেখা যায় যে পরের বার এরকম ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস হয় না, এটা সময় লাগে, ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস হয় না, ঠিক আছে। আমাদের এই ক্ষেত্রে দেখা যায় যে 60 to 80% পেশেন্টের আর কোনো ডেভেলপ করে না হেপাটাইটিস, কিন্তু বাকি তোমার 10 to 20% হলো আবার হেপাটাইটিস ডেভেলপ করছে। তখন আমাদের কি করতে হবে? চ্যালেঞ্জ ডোজে চলে যেতে হবে। চ্যালেঞ্জ ডোজ আমরা ইন্ডিভিজুয়াল ড্রাগ ট্রায়াল দেবো, আমরা ইউজুয়ালি 1/8 অফ দ্য ডোজ, যে নর্মাল ডোজ আছে তার 1/8 দিয়ে স্টার্ট করতে হবে তোমাদের, হলো যে এবং এটা ইনক্রিমেন্টাল ডোজে আমরা যাবো। যেমন প্রথম 1/8 দিলাম, তারপরের দিনে আবার 1/8 যোগ করবে, এভাবে টোটাল ডোজ যখন কমপ্লিট হবে তখন ওই ড্রাগ ট্রায়াল শেষ হয়ে গেলে আমরা নেক্সট ড্রাগ অ্যাড করবো। এইভাবে আমরা নেক্সট ড্রাগ অ্যাড করবো, এবং দেখা যাবে যে একটা হাইপারসেনসিটিভ হয় তাহলে ওটা দেওয়ার সাথে সাথে আমাদের পেশেন্টের হেপাটাইটিস ডেভেলপ করে, তখন আমরা শিডিউল থেকে ওই ড্রাগটাকে আমরা বাদ দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আমাদের এইভাবে বলা হচ্ছে যে আমরা ড্রাগ চ্যালেঞ্জিং ডোজে চ্যালেঞ্জে চলে যাবো, ঠিক আছে, মনে থাকবে। তাহলে আমরা এইভাবে আমরা ড্রাগ ইনডিউসড হেপাটাইটিসকে আমরা এইভাবে ম্যানেজ করব। স্যার ড্রাগ চ্যালেঞ্জিংটা একটু বলেন তো আরেকবার স্যার। আমরা হচ্ছে যে ইনিশিয়ালি আমরা বলবো যে উইল স্টপ দ্য ড্রাগ আপ টিল দ্য সাবসিডেন্স অফ দ্য এনজাইম লেভেল, যে আমরা এনজাইম লেভেল নরমাল আসা পর্যন্ত আমরা সমস্ত ড্রাগ স্টপ করে রাখবো। স্টপ করে যখন বেস লাইনে এনজাইম লেভেল চলে আসবে দেন আমরা একই সাথে আবার 4টা ড্রাগ ইউজ করবো। ফার্স্ট লাইন ড্রাগ গুলো যে আমরা রেজিমেন্ট ফলো করতেছিলাম স্টার্ট করবো। স্টার্ট করার পর দেখা যায় যে 70%, 70 to 80% এর ক্ষেত্রে তোমার কোনো সমস্যা হয় না, নর্মাল মেডিকেশন নিতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে 20% এর ক্ষেত্রে তোমার আবার হেপাটাইটিস ডেভেলপ করে। যখন হেপাটাইটিস ডেভেলপ করবে তখন আমাদেরকে ড্রাগ চ্যালেঞ্জিং ডোজে চলে যাবে, ঠিক আছে। তাহলে এইখানে আমাদের ক্ষেত্রে ফার্স্টলি আমরা লিস্ট টক্সিক ড্রাগ, সরি আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, লিস্ট টক্সিক ড্রাগটাকে আমরা স্টার্ট করতে হবে ইনিশিয়ালি। তাহলে আমাদের লিস্ট টক্সিক বা নন টক্সিক ড্রাগ কোনটা আমাদের এই রেজিমেন্টের মধ্যে? ইথাম্বিউটল। আমাদের ইথাম্বিউটল দিয়ে স্টার্ট করতে হবে। ইথাম্বিউটল কতটুকু শুরু করব? 1/8 অফ দ্য নর্মাল ডোজ, 1/8 অফ দ্য নর্মাল ডোজ, মানে নর্মাল ডোজের 8 ভাগের 1 ভাগ, ঠিক আছে। 1/8 অফ দ্য নর্মাল ডোজ দিয়ে স্টার্ট করতে হবে, এবং এটা ইনক্রিমেন্টাল ডোজে তোমার হলো দিতে হবে। ধরো যে তোমার আজকে তুমি 1/8 দিলা, পরের দিনে হলো তোমার এটা ডাবল দিতে হবে, তারপরের দিনে এটা তার ডাবল, এইভাবে আমাদেরকে ফুল ডোজ আসার পর আমরা ওই পেশেন্টের আমরা ফুল ডোজে চলে গেলাম, তখন আমরা নেক্সট ড্রাগকে আমরা স্টার্ট করব আমরা নেক্সট হলো তোমার তারপরে নেক্সট টক্সিক হচ্ছে তোমার আইসো নিয়ে যায়, ইথাম্বিউটলের পরে আইসো নিয়ে যাইতে স্টার্ট করব, ঠিক আছে। আইসো নিয়ে যাইতে পরে আমরা স্টার্ট করব রিফাম্পিসিন, আর সবচেয়ে হেপাটোটক্সিক হচ্ছে প্লাজিনামাইড, ঠিক আছে।
তার ফাইনালি আমরা প্যারাজেনিমাইড স্টার্ট করব। তো দেখা যাচ্ছে যে এই ট্রায়াল দিতে গিয়ে আমাদের যে কোনো একটা অবভিয়াস হবে যে আসলে এই ড্রাগের কারণে অথবা এই দুটো ড্রাগের কারণে তার হলো হেপাটাইটিস আছে, তখন আমরা ওই একটা ড্রাগ বা ওই দুটো ড্রাগ আমরা ওই শিডিউল থেকে আমরা ডিসকার্ড করে দেবো, দিয়ে বাকি ড্রাগ দিয়ে আমরা রেজিমেন্ট কমপ্লিট করবো। ধরো তোমার ধরো যে দেখা গেল যে ইথাম্বিটল তোমার টক্সিসিটি হয়নি, ঠিক আছে, তাহলে আমরা আইএনএস ইথাম্বিটল দিয়ে আমরা ট্রিটমেন্ট করতে পারবো, ঠিক আছে, নন টক্সিক ড্রাগ দিয়ে আমরা, তো ঠিক আছে করতে পারবো। স্যার আয়নাইজড বা ডিসাম্পিসিন এগুলোকে 1/8 দিয়ে শুরু করব নাকি ফুল ডোজ দিয়ে শুরু করব? না, প্রত্যেকটা ড্রাগে 1/8 দিয়ে শুরু করতে হবে, তোমার যেটাই শুরু করতে হবে 1/8 দিয়ে শুরু 1/8 দিয়ে শুরু করে আস্তে আস্তে তোমার এটা ডোজটাকে ইনক্রিমেন্টাল ডোজ করে তোমার এটাকে ফুল ডোজে চলে যেতে হবে। ফুল ডোজ হয়ে গেলে দেন এটা তোমার ট্রায়াল থেকে বাদ দিয়ে নেক্সট ড্রাগের জন্য ট্রায়াল শুরু করতে হবে। এই জন্য ইট ইজ টাইম কনজিউমিং এন্ড লেন্থি এন্ড ইট শুড বি অন দা হসপিটাল এডমিশন। হ্যাঁ, হসপিটাল এডমিশন, বাসায় এটা কোনো ট্রায়াল দেবে না, এটা হসপিটালে তোমার এডমিশন করতে হবে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওকে। তাহলে আমাদের তাহলে ড্রাগ ইনডিউস হেপাটাইটিস আর হলো তোমার প্রি এক্সিস্টিং তোমার লিভার ডিজিজ থেকে আমাদের এটা আমরা কিভাবে ম্যানেজ করবো এটা আমরা জানলাম। এখন আমাদের যেটা আছে, এখন আরেকটা স্পেশাল সিচুয়েশন আছে, সেটা হচ্ছে তোমার হলো যদি পেশেন্টের কোনো কিডনি ফাংশন অ্যাবনর্মালিটি থাকে, ঠিক আছে, যদি কোনো কিডনি বা ডিজিজ থাকে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে সেটা আমাদের আর একটা কনসার্ন। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে এই সমস্ত ড্রাগ গুলা তোমার নেফ্রোটক্সিক এবং তোমার হলো এটার তোমার সাইড এফেক্ট পটেনশিয়াল হতে পারে ইফ পেশেন্ট হ্যাজ গট এক্সিস্টিং তোমার রিনাল ফেলিওর যদি থাকে, রিনাল ডিজিজ থাকে, ঠিক আছে। তো এখানে WHO যেটা বলছে সেটা হচ্ছে যে তোমার আমরা নর্মাল ডোজে, হ্যাঁ, রিনাল ফেলিওর বা সিভিয়ার রিনাল ফেলিওর হোক সেই ক্ষেত্রে আমাদেরকে ওই 4 যেটা নর্মাল শিডিউল, যেটা আমাদের নর্মাল শিডিউল আমরা 4টা ড্রাগ ইউজ করতে পারবো, ঠিক আছে, 4টা ড্রাগই ইউজ করতে পারবো। আইএনএস এন্ড রিফাম্পিসিন তোমার এটা সাধারণত বিলিয়ারি এক্সক্রিশন হয়, যেহেতু এই জন্য এদের কোনো ডোজ মডিফিকেশন লাগে না। খেয়াল করো জিনিসটা, আমাদের ফার্স্ট লাইনে 5টা ড্রাগ আছে, তার মধ্যে আমরা 4 ড্রাগ রেজিমেন আমরা রেনাল ফেলিওর পেশেন্ট ইউজ করতে পারবো। রেনাল ফেলিওর 50 প্রসেস তাহলে আমি স্টার্ট করতে পারবো, কারণ রিফাম্পিসিন আর হলো আইসোনিয়াজেড এটা বিলিয়ারি এক্সক্রিশন হয়, সেজন্য এদের কোনো ডোজ মডিফিকেশন লাগে না, ঠিক আছে। বাট ইথাম্বিটল আর হলো তোমার পাইরেজিনামাইড এদের সাধারণত দেখা যায় যে তোমার হলো এটা রেনাল এক্সক্রিশন হয়, এই জন্য সাধারণত এদের ডোজ মডিফিকেশন লাগে, ঠিক আছে, ডোজ মডিফিকেশন লাগে, ডোজ মডিফিকেশন লাগে। এখন কতটুকু আমরা ডোজ রিডাকশন করব, আমরা ডোজ রিডাকশন করব আমরা প্যারাজিনামের সাথে 35 মিলিগ্রাম পার কেজি বডি ছিল, আর এটা 25 মিলিগ্রাম ছিল, আমরা 10 করে রিডাকশন করব, তাহলে 25 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট দিতে হবে, আর এটা 50 মিলিগ্রাম পার কেজি মিলিগ্রাম ওজন দিতে হবে, ঠিক আছে, তাহলে ডোজ রিডাকশন করব। আর একটা আমাদেরকে কি করতে হবে, আমাদের আমাদের আরেকটা সেটা হচ্ছে যে তোমার আহ আহ আর আরেকটা জিনিস হচ্ছে যে তোমার আমরা যে ডোজটা দেবো এই ডোজটা আমরা আমরা 3 টাইমস পার ডে দেবো আমরা, ঠিক আছে। নরমালি ইউজুয়াল আমরা যে ডেইলি ডোজিং শিডিউল আছে সেই ডোজিং শিডিউলে আমরা যাব না, ঠিক আছে, এটাকে আমরা থ্রাইস পার উইকে আমরা চলে যাবো। ইউজুয়াল ডেইলি ডোজটা যেটা পাচ্ছিল এটা আমরা প্রত্যেকদিন না দিয়ে আমরা সাধারণত আমরা সপ্তাহে 3 বার করে দেবো, ঠিক আছে। তাহলে এখন কিভাবে ট্রিটমেন্ট করবা এই পেশেন্ট গুলাতে, তাহলে কিভাবে দেওয়া যাবে, আমাদের কম্বিনেশন ডোজ আছে, ইন্ডিভিজুয়াল তো ড্রাগ পাওয়া যায় না, তখন কিভাবে ট্রিটমেন্ট করবা, তাহলে তোমার কম্বিনেশন 4টা পাওয়া যায় আর 2টো পাওয়া যায়, ঠিক আছে, 4টা পাওয়া যায় কি 4FDC এর মধ্যে কি থাকে, আইএনএস থাকে, রিফাম্পিসিন, প্যারাজেনামাইড এন্ড ইথামিটল থাকে, আর একটার মধ্যে কি থাকে তোমার আইএনএস আর হলো রিফাম্পিসিন থাকে। তাহলে যদি আমরা অল্টারনেটে যদি 4FDC 2FDC যদি দেই তাহলে তোমার সপ্তাহে 3 দিন করে হয়ে যাবে, ঠিক আছে। আমরা প্রথম দিনে দিলাম হলো তোমার 4FDC হলো তোমার দিলাম, ঠিক আছে, 4FDC দিলাম, পরের দিনে হলো 2FDC দিলাম, তাহলে এই দিন হলো তোমার ইথাম্বিটল আর প্যারাজেনামাইড বন্ধ থাকলো। আমার কথা বুঝতে পারতেছো না, বোঝো না, জটিল লাগতেছে নাকি? জি স্যার, বুঝছি স্যার এটা। বুঝছো, আমরা বলছি স্যার 3 টাইমস পার উইকে দিতে হবে, আমরা সপ্তাহে 3 বার করে আমাদেরকে এই ডোজটা দিতে হবে, প্যারাজেনামাইড ইথাম্বিটল ডেইলি ডোজিং দেওয়া যায় না, কিন্তু আইএনএস রিফাম্পিসিন আমরা ডেইলি দিতে পারবো। এই জন্য আমাদের কম্বিনেশন গুলো সাধারণত পাওয়া যায় 4FDC এন্ড 2FDC পাওয়া যায়। তো 4FDC যদি আমরা প্রথম দিন দিলাম, সেকেন্ড ডে তে যদি আমরা আবার হলো 2FDC দিলাম, তাহলে এখানে আইএনএস রিফাম্পিসিন প্রত্যেকদিন পাচ্ছে আর ইথাম্বিটল আর প্যারাজেনামাইড আমরা হলো সপ্তাহে 3 দিন করে পাচ্ছে,
ঠিক আছে, তাহলে আমরা এইভাবে দিয়ে চিকিৎসা করতে পারবো। তাহলে প্রথম বলা হচ্ছে যে আমরা যাদের সিভিয়ার রেনাল ফেলিওর থাকবে বা রেনাল ফেলিওর থাকবে তাদের ক্ষেত্রে আমরা স্ট্রেপ্টোমাইসিন দেব না। স্ট্রেপ্টোমাইসিন নেফ্রোটক্সিক ড্রাগ মোস্টলি আমরা, কিন্তু অন্য যে ফার্স্ট লাইন ড্রাগ চারটা আছে আমরা নরমালি দেব। ফোর ড্রাগে আমরা নরমাল 6 মাস শিডিউলে দিয়ে দেবো। কিন্তু এর মধ্যে হলে তোমার যেটা করতে হবে, তোমার ইথাম্বিটল ইথাম্বিটল আর পারাজিনামাইড ডোজ রিডাকশন করতে হবে। নরমাল যে ডোজ আছে সেই ডোজ হলো 35 ছিল, সেটাকে কটায় 25 করতে হবে, এবং এটার 25 ছিল এটা 15 করতে হবে। আর এই ডোজটাকে আমরা সাধারণত কি করব, আমরা 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 দিব হলে তোমার থ্রাইস পার উইকে দেবো আমরা, ঠিক আছে। তোমরা 3 দিন হলো তোমার যে তোমার থ্রাইস পার উইক আমরা 3 দিন, সপ্তাহে 3 দিন ইথাম্বিটল আর হলো পারাজিনামাইডকে ফ্রি রাখবো। এটা হলো তোমার, তাহলে আমাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এটা হলো তোমার রেনাল ফেলিওর উইথ হলো টিউবারকুলোসিস ট্রিটমেন্ট, ঠিক আছে। ওকে ফাইন। আচ্ছা, আর কোনো এটা নিয়ে কোনো কথা আছে তোমাদের? রেনাল ফেলিওর কোনো কিছু কোশ্চেন দিয়ে বুঝছো তো নাকি? আমার কাছে সাথে তাল মিলায় না, বলো না বুঝলে বলো। বুঝছি স্যার, বুঝছি। বুঝছো? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, ঠিক আছে। তাহলে এখন তাহলে আমাদের ট্রিটমেন্ট অফ টিউবারকুলোসিস ইন দ্য স্পেশাল সিচুয়েশন আমাদের শেষ হয়ে গেল। ট্রিটমেন্ট স্পেশাল সিচুয়েশনের মধ্যে আমি আবার একটু বলি, সেটা হচ্ছে তোমার প্রেগনেন্ট উইমেন, ব্রেস্ট ফিডিং এন্ড চাইল্ড বিয়ারিং এ যে আমাদের স্পেশাল একটা সিচুয়েশন। একটা যদি প্রি এক্সিস্টিং লিভার ডিজিজ আর ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস একটা হচ্ছে, আর হলো তোমার একটা তোমার পেশেন্টের যদি রেনাল ফেলিওর থাকে। রেনাল ফেলিওর একটু আগে বললাম, সেটা হচ্ছে নরমাল, আমরা স্ট্রেপ্টোমাইসিন ইউজ করব না, বাকি চারটা ড্রাগ ইউজ করব, ঠিক আছে। শুধুমাত্র আমরা ইথাম্বিটল পারাজিনামাইড ডোজটাকে কমাবো এবং থ্রাইস পার উইকে দেবো, বাকিগুলো আমরা নরমাল ডোজে দেবো, যেটা ছিল তোমার ঠিক আছে। এটা এরপরে যদি ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস হয় তাহলে আমাদের ওয়েট করতে হবে তো নরমালাইজেশন অফ দা এনজাইম লেভেল টু দ্য বেসলাইন। তারপরে আমরা রিস্টার্ট করব, আমরা রিস্টার্ট করব এট এ টাইম। যদি দেখা যায় যে তার কোনো সমস্যা না হয় তাহলে ড্রাগ কন্টিনিউ করব নরমাল শিডিউলে। যদি আবার হেপাটাইটিস হয় সেকেন্ড টাইম, তাহলে দেন আমরা আমরা চ্যালেঞ্জ ডোজ চ্যালেঞ্জিং করব, ড্রাগ চ্যালেঞ্জিং টেস্ট করব। আমরা 1-8 দিয়ে শুরু করব, লিস্ট টক্সিক ড্রাগ দ্যাট ইজ ইথাম্বিটল দিয়ে শুরু করব, আর সাবসিকুয়েন্টলি আইএনএস করব, রিফাম্পিসিন, আর হলো লাস্টে আমরা পাইরাজিনামাইড করব, কারণ পাইরাজিনামাইড ইজ ভেরি হেপাটোটক্সিক ড্রাগ, ঠিক আছে। এটা করব, ঠিক আছে। আর যদি এরপরে যে সমস্ত ড্রাগ গুলো টক্সিসিটি করছে বা হেপাটাইটিস করছে ওই ড্রাগ গুলো আমরা শিডিউল থেকে বাদ দিয়ে অন্যান্য শিডিউলে আমরা ড্রাগ গুলো শুরু করব। যদি প্রি এক্সিস্টিং লিভার ডিজিজ থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে হিস্ট্রি নিতে হবে, এনজাইম লেভেল করতে হবে, ভাইরাল মার্কার করতে হবে পেশেন্টের, তারপরে আমাদের ড্রাগ চুজ করতে হবে। আমরা হলো যে একটা হলো 2 হেপাটোটক্সিক ড্রাগ রেজিমেন করতে পারি, সিঙ্গেল হেপাটোটক্সিক ড্রাগ চুজ করতে পারি, আর হলো নো হেপাটোটক্সিক ড্রাগ। নো হেপাটোটক্সিক ড্রাগের মধ্যে ইথাম্বিটল আর স্ট্রেপ্টোমাইসিন আর কুইনোলোন থাকবে। কুইনোলোনটা 18 থেকে 24 মাস পর্যন্ত দেওয়া যেতে পারে, ঠিক আছে। সাধারণত স্ট্রেপ্টোমাইসিন আমরা 3 মাস বেশি দেবো না, বাকিটা আমরা কন্টিনিউ করবো অন্য ড্রাগ গুলো। আর তোমার হচ্ছে যে তোমার যেটা সিঙ্গেল হেপাটোটক্সিক ড্রাগের মধ্যে আমরা একটা হলো 12 মান্থস থেরাপি আছে, আমরা 2 মাসে দেবো 4 ড্রাগ দেবো, ঠিক আছে, যেটা। হ্যাঁ, আর হচ্ছে আমরা 10 মাস দেবো স্ট্রেপ্টোমাইসিন আর ইথাম্বিটল, আর হলো তোমার দেবো আইসোনিয়াজেড দেবো, সেটা হচ্ছে তোমার 10 মাস শিডিউল গেল, ঠিক আছে। আর হচ্ছে যে এখানে তোমার আছে একটা হলো 9 মাসের শিডিউল আছে, একটা হচ্ছে তোমার, এটা হলো তোমার 8 মাসের শিডিউল আছে, আর একটা হলো 6 মাসের শিডিউল আছে। যদি তোমার আইএনএস নাও তাহলে 9 মাস শিডিউল হয়, আর যদি তোমার এখানে পাইরাজিনামাইড নাও তাহলে 6 থেকে 9 মাস শিডিউল হবে, ঠিক আছে। আর একটা হচ্ছে 4 ড্রাগের হলো তোমার আছে 2 মাস, আর 2 ড্রাগের হলো 6 মাস, টোটাল 8 মাস শিডিউল আছে, ঠিক আছে। এটা গেল তোমার হলো ড্রাগ ইনডিউস বা প্রি এক্সিস্টিং লিভার ডিজিজ। আর ব্রেস্ট ফিডিং এর কি আছে? ব্রেস্ট ফিডিং এ আমরা অল ড্রাগ কন্টিনিউ করব, ঠিক আছে। শুধুমাত্র আমরা কি করব, মাদার বেবিকে স্টে টুগেদার থাকবে এবং এরা নরমালি বেস্ট করবে। এট দ্য এন্ড অফ ট্রিটমেন্ট আমরা পেশেন্টকে বেবিকে আমরা ইভালুয়েট করব যে তার ক্লিনিক্যাল বা তোমার ইনভেস্টিগেশনে কোনো টিউবারকুলোসিস যদি কোনো আছে কিনা, তোমার সাইন বা সিম্পটম আছে কিনা। যদি থাকে সেক্ষেত্রে আমরা উইল গিভ দ্য ট্রিটমেন্ট টু দ্য ফুল কোর্স অফ এনটিটিভি ট্রিটমেন্ট। ইফ দেয়ার ইজ নো সাইন সিম্পটম দেন we give the prophylaxis isoniazid 6 month prophylaxis দেব। prophylaxis দেওয়ার পর যদি দেখা যায় যে পেশেন্টের তারপরে আমরা at the end of 6 month আমরা পেশেন্টকে বিসিজি ভ্যাকসিন করে দেব। দিস ইজ দা অল অ্যাবাউট দা ট্রিটমেন্ট অফ স্পেশাল সিচুয়েশন, ঠিক আছে। আর কোনো সমস্যা আছে এই বিষয়ে? কোনো না না স্যার।
পরে কিন্তু জিজ্ঞেস করো, পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করে যদি না বলতে পারো তোমাদের খবর আছে এবং একটা কোশ্চেন থাকবে, ঠিক স্যার আছে? আপনি টিভি পাশে থাকেন টিভি স্যার, আপনি তাকে বলতে পারেন। আমি তো বলে দেবো না তো, ঠিক আছে? ভালো করে পড়বা, ঠিক আছে? এখন হচ্ছে আমাদের আজকের হচ্ছে লাস্ট হলো তোমার টপিক, সেটা হচ্ছে তোমার ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস, ঠিক আছে? ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস এটা খুবই ছোট একটা চ্যাপ্টার। এখানে কতগুলো জিনিস তোমাদেরকে জানা অবশ্যই জরুরি। এখানে কতগুলো জিনিস জানতে হবে তোমার। একটা হচ্ছে তোমার ড্রাগ রেজিস্ট্যান্স কি, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স কি, আর হলো এক্সটেন্ডেড ড্রাগ রেজিস্ট্যান্স কি, রেজিস্ট্যান্স টিবি, ঠিক আছে? ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি হচ্ছে যে তোমার ফার্স্ট লাইন অফ দ্য টিউবারকুলোসিস ড্রাগ, হ্যাঁ, ফার্স্ট লাইন টিউবারকুলোসিস ড্রাগের যে কোনো যদি একটাতে তোমার রেজিস্ট্যান্ট গ্রো করে সেটি হচ্ছে তোমার ড্রাগ রেজিস্ট্যান্ট। জিনিসগুলো খেয়াল করো তাহলে, ড্রাগ রেজিস্ট্যান্ট, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট, আর হলো এক্সটেন্ডেড ড্রাগ রেজিস্ট্যান্ট, তিনটা জিনিস, হ্যাঁ? নাম শুনছো এগুলা? শুনছো তো? জি স্যার। ড্রাগ রেজিস্ট্যান্ট, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট, আর হলো তোমার এক্সটেন্ডেড ড্রাগ রেজিস্ট্যান্ট। এক্সডিআর। তো ড্রাগ রেজিস্ট্যান্ট এক্সডিআর, হ্যাঁ, এমডিআর এক্সডিআর আর ডিআর, ঠিক আছে? তাহলে যদি ফার্স্ট লাইন এনটিটিভি ড্রাগে যদি যে কোনো একটা ড্রাগে আইদার রিফাম্পিসিন, আইদার তোমার হলো যে আইসোনিয়াজের ইথাম্বিটল, অথবা তোমার প্যারাজিনামাইড, অথবা যদি স্ট্রেপ্টোমাইসিন এগেইনস্টে যে তোমার তোমার রেজিস্ট্যান্ট ডেভেলপ করে, দ্যাট ইজ দ্য তোমার ড্রাগ রেজিস্ট্যান্ট। এখন যদি এমডিআর কখন বলবো? যখন যদি বলা হচ্ছে যে অ্যাটলিস্ট রিফাম্পিসিন এন্ড আয়োনাইজ উইথ আর উইদাউট আদার ড্রাগ রেজিস্ট্যান্ট, মানে দুইটাই হইতে হবে, দুইটাই হইতে হবে, ঠিক আছে? রিফাম্পিসিন এবং আইসোনিয়াজ হইতে পারে, তার সাথে অন্য ড্রাগ রেজিস্ট্যান্ট থাকতে পারে অথবা নাও থাকতে পারে। ধরো একটা পেশেন্টের রিফাম্পিসিন আয়োনাইজ রেজিস্ট্যান্ট আছে, তার সাথে তার হলো তোমার একটা হলো যে তোমার কুইনোলোন রেজিস্ট্যান্স হয়ে গেল, ঠিক আছে? অথবা তোমার একটা সাইক্লোস্পোরিন অথবা প্যারামিনোস্যালিসাইলিক অ্যাসিড রেজিস্ট্যান্স হয়ে গেল, অথবা তো লিনাজোলাইড রেজিস্ট্যান্স হয়ে গেল, অথবা তোমার পেশেন্টের দেখা গেল যে এমিকেসিন রেজিস্ট্যান্স হয়ে গেল। তাহলে তখন সেটাকে বলবো আমরা মাল্টিড্রাগ রেজিস্ট্যান্স। কি বললাম? যে রেজিস্ট্যান্স ডিফাইন্ড রেজিস্ট্যান্স টু at least rifampicin and ionase with or without other anti-tubercular drug। যদি রেজিস্ট্যান্স হয় তখন সেটাকে বলবো আমরা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট। অ্যাকচুয়ালি এর গ্লোবালি আমাদের এর পার্সেন্টেজটা হচ্ছে 0.33%, 3.3%, ঠিক আছে, টোটাল টিবি কেসের মধ্যে। আর হলো যারা প্রিভিয়াসলি ট্রিটমেন্ট পায় তাদের ক্ষেত্রে হচ্ছে 20%। খেয়াল করে জিনিসটা, এখানে দারুণ একটা কথা বলছে, সেটা হচ্ছে যে দেখো যে এখানে তোমার বলা হচ্ছে যে তোমার 3.3% যে নিউ কেস টোটাল টিবি কেসের, পৃথিবীতে যত তোমার নিউ কেস ডিটেক্টেড হয়, ডায়াগনোসিস হয় টিবি, তার মধ্যে তোমার 100টার মধ্যে 3.3% এটা সাধারণত এমডিআর টিবি হওয়ার পসিবিলিটি থাকে, ঠিক আছে? বাট যারা আগে ট্রিটমেন্ট নেয় তাহলে তাদের ক্ষেত্রে তোমার দেখো যে তোমার 20% ক্ষেত্রে তোমার এমডিআর এর চান্স বেশি থাকে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা যখন টিবি ট্রিটমেন্ট দেই তাহলে উই হ্যাভ টু মোর কনসিয়াস অ্যাবাউট দ্য ট্রিটমেন্ট। পেশেন্টের অ্যাডারেন্স যেন বা কমপ্লায়েন্স যেন ঠিক থাকে, পেশেন্ট পূর্ণাঙ্গ শিডিউল যদি মেনটেন করে, পেশেন্টের যদি তোমার এরকম তোমার ডিফল্ট না হয় বা তোমার হলো যে ট্রিটমেন্ট, হ্যাঁ, শিডিউল যদি ফেইল না হয়, সেক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল করতে হবে, কারণ দিস ইজ ভেরি ডেঞ্জারাস পার্ট অফ দ্য টিউবারকুলোসিস। কারণ এমডিআর এর তোমার এখানে prolong treatment লাগে, these are the costly and life threatening and mortality is very high. So being a physician we have to save the community, to save the people of our nation। তাহলে আমাদেরকে অবশ্যই এই এই তোমার এমডিআর টিবি সম্বন্ধে অবশ্যই কনসার্ন হতে হবে। তোমরা যখনই টিবি কেস পাবা, এটা শুধুমাত্র নট অনলি পড়ার জন্য, তোমাদের শুধু পড়ার জন্য না, তোমাদের জীবনের জন্য বা দেশের কিছু কন্ট্রিবিউট করার জন্য তোমাদের অবশ্যই এই জিনিসটা খেয়াল করতে হবে যে না, যখন টিবি আমরা স্টার্ট করবো, টিবি ট্রিটমেন্ট, আমাকে পেশেন্ট কাউন্সিলিং করতে হবে, কোনোভাবে যেন তার শিডিউল ব্রেক না হয়, সেই জন্য আমাদেরকে অবশ্যই এটা খেয়াল করতে হবে, ঠিক আছে? তাহলে রিট্রিটমেন্টের 20% ক্ষেত্রে তোমার এমডিআর টিবি হয়, ঠিক আছে, আর নিউ কেসে 3.3%, ঠিক আছে? তো এখন কথা হলো যে এমডিআরটা কেন হয়? এমডিআরটা কারণ হচ্ছে মেইনলি হলো তোমার, এটা হলো তোমার বিশেষ করে তোমার যে ধরো যে ফার্স্ট টাইম তোমার নিউ কেসে কেমন করে হয়, নিউ কেসে তোমার হচ্ছে যে যদি তার হলো এমডিআর টিবির কন্ট্যাক্ট আসে, যদি তার হয়, সেক্ষেত্রে নিউ কেস গুলো হওয়ার পসিবল থাকে। বাট যে রিট্রিটমেন্ট ইজ অনলি হলো ম্যান মেড, কারণ ইনফ্রাস্ট্রাকচার তোমার লো রিসোর্স হতে পারে, তারপর হলো ইনএফেক্টিভ হলো তোমার ড্রাগ হতে পারে, তারপর হলো তোমার আর তোমার হেলথ সিস্টেম হচ্ছে তোমার তোমার উইক হেলথ সিস্টেম যদি হয়, সেক্ষেত্রে তোমার এই
এমডিআর 20% প্রিভিয়াসলি ট্রিটেড ক্ষেত্রে হতে পারে। ঠিক আছে, আচ্ছা এখানে আমি যে বললাম যেটা সেটা থার্ড যে একটা তোমার রেজিস্ট্যান্স আসবে সেটা হচ্ছে এক্সডিআর বলা হচ্ছে। এটা বলে এক্সটেন্সিভলি বা অনেক এক্সটেন্ডেড কেউ বলে, আবার এক্সটেন্সিভলি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস বলে। এক্সটেন্ডেড কেউ বলে অথবা এক্সটেন্সিভলি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস বলা হয়। ঠিক আছে, এখানে দেখো খেয়াল করো, এখানে কি হবে, রেজিস্ট্যান্স রিফ্যাম্পিসিন আইসোনিয়াজাইড অবশ্যই হবে, রেজিস্ট্যান্স টু রিফ্যাম্পিসিন আইসোনিয়াজাইড ইন এডিশন টু কুইনোলোন। এখানে তাহলে রেজিস্ট্যান্স থাকতেছে রিফ্যাম্পিসিন আইসোনিয়াজাইড এর সাথে কুইনোলোন রেজিস্ট্যান্স আছে, তার সাথে ওয়ান ইনজেক্টেবল তোমার সেকেন্ড লাইন আছে। ইনজেক্টেবল কি কি আছে তোমার, এমিকেসিন, ক্যানামাইসিন, হ্যাঁ ক্যাপ্রিওমাইসিন আছে। ঠিক আছে, এমিকেসিন, ক্যানামাইসিন, ক্যাপ্রিওমাইসিন আছে। তাহলে এই এখানে যদি এক্সটেন্ডেড বলতে গেলে তোমার হইতে হবে রিফ্যাম্পিসিন আইসোনিয়াজাইড হতে হবে, কুইনোলোন রেজিস্ট্যান্স হতে হবে, তার সাথে যদি তোমার ইনজেক্টেবল যে আমরা অ্যান্টিটিউবারকুলার ড্রাগ গুলো আছে সেগুলো যদি যে কোনো একটা যদি তোমার রেজিস্ট্যান্ট হয় তখন সেটাকে আমরা বলবো এক্সটেন্ডেড ড্রাগ রেজিমেন। ঠিক আছে, তাহলে বুঝছো আলমগীর, তোমরা এরপরে আর কখনোই এটা তিনটে জিনিস ভুল করবে না, ড্রাগ রেজিস্ট্যান্ট, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স, আর হলো তোমার এক্সটেন্ডেড বা এক্সটেন্সিভলি ড্রাগ রেজিস্ট্যান্স, তোমরা কখনো ভুল করবে না। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার এক্সডিআর এর তোমার পার্সেন্টেজ হচ্ছে 9.7% is very high। ঠিক আছে, 9.7% is also very high। ঠিক আছে, তাহলে এই জিনিসটা তোমাদের তিনটা জিনিস আমি বললাম, এই তিনটে খেয়াল করবা। ঠিক আছে, মনে রাখবা, এই তিনটে সারা জীবন মনে রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে, বলছি এখানে ওয়ার্ল্ডের দেখাচ্ছে যে কোথায় সোভিয়েত ইউনিয়ন এবং সেন্ট্রাল আফ্রিকাতে এর সবচেয়ে বেশি আর কি। হ্যাঁ, আর এটার মেইন কারণ হচ্ছে তোমার এইচআইভি ইনফেকশন। হ্যাঁ, এখানে বলছে যে তোমার যাদের হলো এইচআইভি ইনফেকশন থাকে তাদের এমডিআর এর চান্স বা এক্সডিআর এর চান্সটা বেশি হয়ে যায়, এটি কথা বলছে। ঠিক আছে, তো আর এখানে বলা হচ্ছে যে আসলে এটা ভেরি ডায়াগনোসিস করাটা ভেরি তোমার চ্যালেঞ্জিং, কারণ হচ্ছে যে আমাদের সব দেশে তো এরকম মলিকুলার জেনেটিক্স তোমার এইগুলা তোমার ড্রাগ টেস্টিং নাই, আমাদের তোমার হেলথ ফ্যাসিলিটি এরকম স্ট্রং না। তবে আমাদের দেশে এখন এগুলো আসছে, তো সাধারণত আমাদের এই টেস্টিং গুলো হচ্ছে, সেই জন্য আমরা লাকি যে আমরা এটা করতে পারতেছি। ঠিক আছে, এবং এই যারা করতে পারে না তাদের এই সমস্ত ড্রাগ গুলা আসলে এমডিআর বা এক্সডিআর ডায়াগনোসিস করা ইজ ভেরি টাফ। ঠিক আছে, টাফ। আচ্ছা ঠিক আছে, আমরা এখন আমরা কিভাবে আমরা হাউ উইল ট্রিট দা এমডিআর, এক্সডিআর এবং তোমার হলো ড্রাগ রেজিস্ট্যান্ট আমরা ট্রিটমেন্ট করব। ঠিক আছে, তো আমরা এখানে ড্রাগ গুলোকে এমডিআর ড্রাগ গুলোকে সাধারণত তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, এ বি সি গ্রুপ করা হয়েছে। এ বি সি, এ বি গ্রুপের মধ্যে আসছে, এই গ্রুপের মধ্যে আসছে হলো তোমার ফ্লোরোকুইনোলোন, লিভোফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন, পেরিকুইনিন আর লিনাজোলাইড, এগুলা তোমার হচ্ছে গ্রুপ এর মধ্যে। হ্যাঁ, বেরাকুইনোলিন আর হলো লিনাজোলাইড আর হলো কুইনোলিন, দিস আর দা তোমার হচ্ছে যে গ্রুপে বলা আছে। ঠিক আছে, আর এই গ্রুপে সাধারণত সব ড্রাগ গুলোকে আমরা ইনক্লুড করব, এই গ্রুপের সব ড্রাগ গুলোকে আমরা সাধারণত ইনক্লুড করব আনলেস দেয়ার ইজ কন্ট্রাইন্ডিকেশন, এই জন্য এটা গ্রুপ বা সুপিরিয়র গ্রুপ বলা হচ্ছে। ঠিক আছে, গ্রুপে চলে যাচ্ছে কুইনোলোন, কুইনোলোনের মধ্যে হচ্ছে তোমার লিভোফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন, বেডাকুইনোলিন আর লিনাজোলাইড, এগুলো হাইলি ইফেক্টিভ তোমার। আর এটা হলো তোমার অল রেজিমেন, যে কোনো রেজিমেন, এখানে অনেকগুলো রেজিমেন আছে, তোমার হলো যে 6 মান্থ রেজিমেন, শর্ট কোর্স রেজিমেন আছে, লঙ্গার রেজিমেন আছে। ঠিক আছে, তাহলে আমাদের যে কোনো রেজিমেন্টের জন্য এই গ্রুপের ড্রাগ গুলো সবগুলোকে আমাদেরকে ইনক্লুড করতে হবে। দিস ইজ দা প্রিন্সিপাল। তাহলে আমাদের গ্রুপের মধ্যে কি কি আছে, কুইনোলোনের মধ্যে লিভোফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন আছে, বেডাকুইলিন আছে, লিনোজোলাইড আছে, 4টা ড্রাগ আছে। ঠিক আছে, আর এইখানের মধ্যে কি কি আছে তোমার, ক্লোফাজিমিন, বি গ্রুপের মধ্যে আছে ক্লোফাজিমিন আছে, সাইক্লোসেরিন আছে, টেরিজিডিন আছে। হ্যাঁ, টেরিজিডিন, ক্লোফাজিমিন, সাইক্লোসেরিন, টেরিজিডিন, এটা হলো তোমার এখান থেকে, এটা সেকেন্ড হলো তোমার এখান থেকে আমরা সিঙ্গেল 1 বা 2 ড্রাগ ইউজ করতে পারি। ঠিক আছে, গ্রুপ সির মধ্যে কি আছে, গ্রুপ সির মধ্যে আমরা কখন ইউজ করবো, গ্রুপ সি আমরা পরে দেখাচ্ছি গ্রুপ নামগুলো। তো গ্রুপ এ এবং বি যখন আমরা ইউজ করতে পারবো না তখন আমাদেরকে গ্রুপ সি ড্রাগ গুলো ইউজ করতে হবে। ঠিক আছে, এখানে আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, এতে দেখো এখানে গ্রুপের মধ্যে বলা হচ্ছে যে এই রেজিমেন্ট গাইডলাইনে বলছে কি, এটা ডাব্লিউএইচও গাইডলাইন, গ্রুপ এন্ড স্টেজের মধ্যে, গ্রুপের মধ্যে এখানে
এইখানে অল থ্রি ড্রাগ, এখান থেকে তোমার তিনটে ড্রাগে ইউজ করতে হবে, ঠিক আছে, তিনটে ড্রাগ, হ্যাঁ, 3 মেডিসিন ইউজ করবে। এখানের মধ্যে কি কি আছে? কুইনোলন থেকে একটা নিতে হবে, কুইনোলন থেকে একটা নিতে হবে। কুইনোলনের মধ্যে কয়টা? দুটো ড্রাগ আছে, ডিফ্লক্সাসিন আর হলো মক্সিফ্লক্সাসিন, দুটো, আর হলো ভ্যারিকুলিন আছে, আর হলো লিনোজোলাইট। এই তিনটা গ্রুপের মধ্যে তিনটা নিতে হবে। যেন বলছিলাম যে তোমার এ গ্রুপ সুপিরিয়র গ্রুপ, এটা হচ্ছে অল রেজিমেন্টে এই তিন ড্রাগে আমাদেরকে চুজ করতে হবে, ঠিক আছে। তারপরে গ্রুপ থেকে একটা নেওয়া যেতে পারে অথবা দুটো নেওয়া যেতে পারে, একটা অথবা দুটো নেওয়া যেতে পারে। একটা নিলে বেটার, যদি দরকার হয় তাহলে দুটো নেওয়া যায়। এখানে কি কি ড্রাগ আছে? ক্লোফাজেমিন আছে, সাইক্লোসেরিন, আর হলো তোমার এখানে দুটো ড্রাগ আছে, ক্লোফাজেমিন আর সাইক্লোসেরিন আর টেরিজিডিন, হ্যাঁ, টেরিজিডন। এই যে কোনো সাইক্লোসেরিন আর টেরিজিডিনের মধ্যে যে কোনো একটা নেওয়া যেতে পারে, অথবা ক্লোফাজেমিন নেওয়া যেতে পারে, ঠিক আছে। অথবা আমরা ক্লোফাজেমিন আর সাইক্লোসেরিন দুটো একসাথে ইউজ করতে পারি, অনেক সময় লাগলে আমরা নিব। তাহলে এই গ্রুপের থেকে আমাদের গ্রুপের থেকে তিনটা অবশ্যই নিতে হবে, আর এখান থেকে একটা নিতে হবে, ঠিক আছে। যদি এই গ্রুপকে যদি তোমার আর বলছে যে এয়ার টু কমপ্লিট দ্য রেজিমেন হোয়েন দ্য মেডিসিন অফ গ্রুপ ক্যান নট বি ইউজ, ঠিক আছে। যদি ওই গ্রুপ থেকে কোনো একটা মেডিসিন ব্যবহার করা না যেতে পারে বা যদি তোমার কন্ট্রাইন্ডিকেশন হয়, সেই ক্ষেত্রে এই গ্রুপের একটা ওষুধ আমরা নিতে পারি। এই গ্রুপে কি কি আছে? তোমার ইথাম্বিটল আছে, ডিলামাইড আছে, পারাজেনামাইড আছে, ইমিপ্রাম, সাইক্লোসিসপ্লাটিন আছে, মেরোপেনাম আছে, এমিকেসিন আছে, আর স্ট্রেপ্টোমাইসিন আছে, অথবা ইথিনোমাইড, প্রোথিনোমাইড আর পেই আছে, প্যারাঅ্যামিনো স্যালিসাইলিক অ্যাসিড। তাহলে দেখো, ইথাম্বিটল, ডিলামাইড, পারাজেনামাইড, ইমিপ্রাম, সিসপ্লাটিন, মেরোপেনাম, এমিকেসিন, ইথানোমাইড, প্রোথিনোমাইড, হলো প্যারাঅ্যামিনো স্যালিসাইলিক অ্যাসিড, পিএসএ বলা হয়, প্যারাঅ্যামিনো স্যালিসাইলিক, ঠিক আছে। তাহলে যদি এ বি গ্রুপে যদি কোনো ড্রাগকে যদি আমরা ইউজ না করতে পারি, যদি সেক্ষেত্রে আমরা গ্রুপ সি থেকে আমরা রিপ্লেসমেন্ট করব, ঠিক আছে। দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট অফ হলো তোমার আর তোমার এমডিআর, এক্সডিআর, আর তোমার টিউবারকুলোসিস। But the drugs are divided in the different groups, group A, B, C. A group is very important, and this is the all group drugs should be included in all regimen. In the second group, group B, one or two drugs can be used. Or in case of group C, if A and B group is cannot be used in the regimen, then we can add from the group C. আমার কথা বুঝতে পারছো সবাই? জি স্যার, বুঝতে স্যার। বুঝছো? পরীক্ষার সময় দেখো, না বুঝলে খবর আছে, করে নেওয়া অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে আমাদের এবার কোশ্চেন আসবে, এটা আমি দেখি এবার কোশ্চেন তোমাদের দিতে হবে এমডিআর নিয়ে, এক্সডিআর নিয়ে, ফাইনাল পরীক্ষা, ঠিক আছে। তাহলে এখন আমাদের এতক্ষণ থেকে আমরা ড্রাগের আমরা দেখলাম যে তোমার হলো কি কি ড্রাগ ইউজ করা যেতে পারে, হ্যাঁ, এবং ড্রাগগুলোর নাম জানলাম, হ্যাঁ, এমডিআর, এক্সডিআর সম্বন্ধে। এখন আমরা কি কিভাবে ইউজ করতে পারি? তোমরা এই শিডিউলটা তোমাদেরকে বলে ফেলছিলাম যে যদি তোমার কোনো এটা ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস, নট এমডিআর বা এক্সডিআর, এটা ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস ট্রিটমেন্ট বলতেছি। যদি তোমার আইএনএস যদি রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস হয়, তাহলে আমরা কি করব? এই পেশেন্টগুলোকে কি করব? 6 মাস ধরে আমরা রিফাম্পিসিন, ইথাম্বিটল, পারাজেনিম, সাথে একটা লিভোফ্লক্সাসিন অ্যাড করে দেবো, দিয়ে 6 মাস ডিউরেশন চিকিৎসা করলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এটা নিয়ে আর টেনশন করার কিছু নাই। যদি বলা হচ্ছে যে ধরো সে ফর ইউ আর আস্কিং যে ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস এন্ড ড্রাগ ইজ রেজিস্ট্যান্ট টু দ্য আইএনএস, তাহলে হাউ উইল ট্রিট দ্য পেশেন্ট? তাহলে তুমি বলবে যে এখানে তোমার among the 4 anti-tubercular drug excluding তোমার আইএনএস উইল অ্যাড হলো তোমার লিভোফ্লক্সাসিন, এন্ড ট্রিটমেন্ট শুড বি কন্টিনিউ ফর দ্য 6 মান্থ, ঠিক আছে। যে 6 মাস কিন্তু এই ইথাম্বিটল, পারাজেনামাইড, লিভোফ্লক্সাসিন সবগুলো চারটা কিন্তু তোমার 6 মাস ইউজ করতে হবে, তাহলে তোমার আইএনএস ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস ট্রিটমেন্ট হয়ে যাবে, ঠিক আছে, এই ট্রিটমেন্ট হয়ে যাবে। আচ্ছা, এখন তোমার এই কথাগুলো কিন্তু আমি যে রেড লাইটে বলা আছে সেই কথাগুলো একটু আগেই বলে ফেলছি, যে আমরা একটা এমডিআর এর চিকিৎসা করব। এমডিআর চিকিৎসা বলার জন্য তোমার all group A agent, all 3 group A agent, at least 1 group B agent should be included. The treatment is started at least 4 TB agent likely therapeutic, and at least 3 agent are including the rest of the treatment after varicolinin is stopped. এই কথার মানে বুঝছো? মানে বুঝো নাই? বলা আছে যে তোমার যে এখানে যে আমাদের এবিসি গ্রুপ আছে, ড্রাগ আছে, ড্রাগের মধ্যে আমরা এ গ্রুপ থেকে আমরা 3টে ড্রাগ অবশ্যই নেব, বি গ্রুপ থেকে অ্যাটলিস্ট একটা ড্রাগ নেব, ঠিক আছে, একটা ড্রাগ নেব, ঠিক আছে, একটা ড্রাগ নেব, তাহলে 4টা হয়ে গেল, ঠিক আছে।
এই 4টা ড্রাগের মধ্যে যে ইফেক্টিভ ড্রাগ গুলো বেছে নেব, যেটা তোমার কাজ এ এন্ড বি গ্রুপ থেকে। আর হচ্ছে যে তোমার এটা তো ইনিশিয়াল ফেজ আছে, একটা ইনিশিয়াল ফেজের মধ্যে ধরো এরপরে তোমাদের কন্টিনিউশন যে ফেজটা, যদি ব্র্যাডিক্লোনিনটা আমরা সাধারণত 6 মাসের বেশি ইউজ করতে পারবো না, মানে বলা আছে ব্র্যাডিক্লোনিন 6 মাসে ইউজ করে, এটা হেপাটোটক্সিক আছে তোমার এবং এটা নেফ্রোটক্সিক ড্রাগ। এটা ব্র্যাডিক্লোনিনে আমরা সাধারণত 6 মাসের বেশি ইউজ করতে পারি, সাইড এফেক্ট বেশি থাকে। এই জন্য যখন বন্ধ হবে 6 মাসের পরে, তাহলে আমাদেরকে অ্যাটলিস্ট আরো 3টা ড্রাগ কন্টিনিউ করতে হবে কন্টিনিউশন ফেজে, যেগুলো তোমার মোস্ট অ্যান্টিটিউবারকুলার ড্রাগ, সেটাই বলা আছে এখানে। ঠিক আছে, এই কথা থেকে বলা আছে। যদি তারপরে প্রিন্সিপাল বলা আছে, যদি গ্রুপ এ থেকে আমরা সাধারণত 3টে ড্রাগ ইউজ করি গ্রুপ এ থেকে, যদি গ্রুপ এ থেকে যদি আমরা দেখা যায় কোনো সময় একটা বা দুটো গ্রুপ ড্রাগ ইউজ করা যাচ্ছে, বাট আর কোনো ড্রাগ ইউজ করা যাচ্ছে ডিউ টু দা সাইড ইফেক্ট অর হলো তোমার অন্য কোনো কারণে যদি কন্ট্রাইন্ডিকেশন থাকে, দেন আমাদেরকে বি গ্রুপ থেকে আমাদের দুটো ইনক্লুড করতে হবে। প্রথমে বলছিলাম যে এ গ্রুপে 3টে ড্রাগ, বি গ্রুপ থেকে একটা ড্রাগ ইউজ করতে হবে। যদি গ্রুপ 1 থেকে যদি আমরা গ্রুপ এ থেকে যদি আমরা একটা বা দুটো ড্রাগের বেশি ইউজ না করতে, 3টে ড্রাগ ইউজ করতে না পারি, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদেরকে গ্রুপ বি থেকে দুটো গ্রুপ অ্যাড করতে হবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। আর বলছে যে তোমার if the regimen cannot be composed with the agent from the group A B alone, তাহলে গ্রুপ সি এজেন্ট আর অ্যাডেড টু দ্য কমপ্লিকেট। বলা আছে যদি তোমার এই এ গ্রুপ এন্ড বি গ্রুপে যদি কোনো ড্রাগ যদি বাদ যায় বা আমরা ইউজ করতে পারছি না, সাধারণত গ্রুপে 3টে ড্রাগ আর গ্রুপ বি এতে 3টে ড্রাগ আছে, এই 6টে ড্রাগ দিয়ে আমরা কন্টিনিউ করতে পারি। যদি দেখা যায় যে এ গ্রুপ বা বি গ্রুপ থেকে যদি তোমার কোনো দুটো ড্রাগ বাদ যাচ্ছে, সেই ক্ষেত্রে তোমার হলো গ্রুপ সি থেকে আমরা অ্যাড করব ট্রিটমেন্ট কমপ্লিট করার জন্য। ঠিক আছে, ঠিক আছে। এখন বলছে যে হাউ লং উইল কন্টিনিউ দ্য ড্রাগ, আমরা কতদিন ধরে আমরা ট্রিটমেন্ট কন্টিনিউ করব, আমরা কতদিন ধরে ট্রিটমেন্ট কন্টিনিউ। নরমালি বলা হচ্ছে ডিউরেশন হচ্ছে 18 থেকে 20 মাসের মধ্যে তোমার লাগবে ট্রিটমেন্টটা, বাট বলা আছে ইটস ডিপেন্ড আপন দ্য রেসপন্স অফ দ্য পেশেন্ট এন্ড দি ফিজিশিয়ান ডিসিশন। ঠিক আছে, যদি দেখা যায় যে এখানে সাধারণত আমরা কিভাবে মনিটর করি, পেশেন্ট সাইন সিম্পটম দেখবো, আমরা স্পুটাম স্টেনিং করব এবং কালচার করব, এভরি মান্থলি করব আমরা। করার পর যদি দেখা যাচ্ছে 15 মাসে তাদের সাধারণত এদের স্পুটাম নেগেটিভ হয়ে যাবে, বোথ গ্রাম স্টেন বোথ এফবি স্টেন এন্ড হলে তোমার কালচার যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে আমরা 15 মাসে বন্ধ করতে পারি, 17 মাসে বন্ধ করতে আমাদের 20 মাস পর্যন্ত এক্সটেন্ড করার কোনো জাস্টিফিকেশন নাই। ঠিক আছে, তাহলে বলতে হবে ইউজুয়ালি, বলতে যদি হাউ লং ইউ কন্টিনিউ দ্য ট্রিটমেন্ট, বলবে যে অ্যাকচুয়ালি হ্যাঁ অ্যাকচুয়ালি তোমার হচ্ছে যে treatment duration is about 18 to 20 months, ঠিক আছে, but we will monitor the patient in the monthly interval. If the sputum is negative at the end of 15 months, then we may discontinue the drug, or it depends upon the patient response and the physician choice. এটা বলে দেবে বাস আমাদের, ঠিক আছে। এখন হ্যাঁ ঠিক আছে, বলা আছে এখানে একটা জিনিস, ওই যে তুমি আগেই বলছিলাম যে তোমার সেটা হচ্ছে যে আমরা যাদের যে সমস্ত শিডিউলে লঙ্গার কোর্সে আমরা স্ট্রেপ্টোমাইসিন ইউজ করি, ইট শুড বি উইদিন 6 to 7 মান্থ পর্যন্ত ইউজ করবে। ইন্টেনসিভ ফেজ থাকবে হলো তোমার 6 থেকে 7 মান্থ, এই পর্যন্ত সময় থেকে আমরা এসিন আর স্ট্রেপ্টোমাইসিন ইউজ করব, বাট বিয়ন্ড দি পিরিয়ড উই ক্যানট ইউজ দা এই ইনজেক্টেবল ড্রাগ এসিন আর স্ট্রেপ্টোমাইসিন। ঠিক আছে, এন্ড অ্যাকচুয়ালি বেটাকোনিলিন হলো তোমার আপ টু 6 মান্থ পর্যন্ত ইউজ করা যেতে পারে, এর বাইরে ইউজ করা যাবে না ডিউ টু দেয়ার টক্সিক সাইড ইফেক্ট, এর জন্য ইউজ করা যাবে না। ঠিক আছে, তারপরে আমরা এটা বলছে যে মনিটরিং, আমি তোমাদের আগে বললাম যে বলছে যে স্পুটাম কালচার করতে হবে তোমার রিপিটেড মান্থ ইন্টারভ্যাল, প্রতি মাসে মাসে আমাদেরকে করতে হবে, ইট ইজ ভেরি কস্টলি। দেখো প্রত্যেক মাসে মাসে আমাদেরকে স্পুটাম এফবি করতে হবে এবং তোমার কালচার করতে হবে। যদি কালচার নেগেটিভ হয়ে যায় তাহলে বুঝতে হবে যে পেশেন্ট ইজ মানে গেট ট্রিট ফ্রম দা ইন্ডিয়া টিভি। ঠিক আছে, এই হলো এটা। আর এখন বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি যে তোমার shorter course of the MDR treatment, shorter course. This is the actually Bangladeshi treatment. Bangladeshi regimen, the treatment is established in the Bangladesh, the NIDCS. মহাখালীতে এটা আসলে এস্টাবলিশ করা হয়েছে এবং এটা WHC recommended and worldwide appreciated treatment. তো দেখো বাংলাদেশি টিউবারকুলোসিস কোন কন্ট্রিবিউশন আছে বুঝছো, খেয়াল করতে হবে। সে বাংলাদেশি রেজিম বলা হয়, এটা পরে আসতেছি। এটা সাধারণত 9 to 12 মান্থ ডিউরেশন হবে, 9 to 12 মান্থ ডিউরেশন আমরা ইউজ করি।
আর আমরা এখানে ইউজ করা হয় এই যে দেখো এখানে বলা আছে যে তোমার এই standardized 9 to 12 month regimen developed and tested by the International Union Against Tuberculosis and Lung Disease, the so-called Bangladeshi regimen, বুঝছো? বাংলাদেশ রেজিমেন্ট, ঠিক আছে? তাহলে দেখো টিভিতে বাংলাদেশের একটা কন্ট্রিবিউশন আছে, এরকম আসলে বিভিন্ন রিসার্চ করলে ওয়ার্ল্ড আসলে বাংলাদেশ মানে পরিচিতিতে বাড়ে। এই জন্য সবাইকে অবশ্যই রিসার্চ করার জন্য আসলে রিসার্চ করা দরকার, তাহলে বাংলাদেশের নামটা একটু বাড়বে ওয়ার্ল্ডে এবং বিভিন্ন জায়গায়। এটা সবাই এখন বাংলাদেশে যারা যারা মেডিকেল সায়েন্সে অন্তত টিউবারকুলোসিস সম্বন্ধে জানে এবং এমডিএস টিবি সম্বন্ধে জানে, তারা শর্ট কোর্স রেজিমেন্টটা যদি জানে তাহলে তারা সাধারণত ইমপ্রুভ করবে আর কি, ঠিক আছে? এই শর্ট কোর্স রেজিমেন্টটা কি, ওইখানে হচ্ছে তোমার 9 মাস থেকে 12 মাস, আমরা ওখানে দেখলাম 18 থেকে 20 মাস লং ডিউরেশন কোর্সগুলো, ওখানে কোনো ইনজেক্টেবল নেওয়া হয় না, হ্যাঁ, বাট এখানে ইনজেক্টেবল একটা ড্রাগ নেওয়া হয়, এখানে 7টা ড্রাগ দিয়ে ইউজ করা হয়। ইনিশিয়াল ফেজ হচ্ছে এখানে দুটো ফেজ, ইনিশিয়াল ফেজ আর হলো তোমার কন্টিনিউশন ফেজ বলা হয়। 4 to 6 মান্থস হলো ইনিশিয়াল ফেজ হয়, 7টা ড্রাগ দিয়ে ইউজ করা হয় এখানে, ক্যানামাইসিন, মক্সিফ্লক্সাসিন, প্রোথিনামাইড, ক্লোফাজিমিন। আমি যখন বক্ষব্যাধি হাসপাতালে ছিলাম তখন আমরা যে স্টার্ট করছিলাম এই ড্রাগগুলো, পরে আলটিমেটলি এটা পাবলিশ হয়েছিল এবং এটা অ্যাপ্রিসিয়েটেড হয়েছে। তো এটা দেখো যে এখানে 7টা ড্রাগ, ক্যানামাইসিন, মক্সিফ্লক্সাসিন, তোমার প্রোথিনামাইড, ক্লোফাজিমিন, প্যারাজেনয়েড আর হাই ডোজ আইসোনিয়াজিন নিথাম্বিউটল বলা হচ্ছে। এই 7টা ড্রাগ ইউজ করা হবে, ফলোড বাই তোমার এখানে মক্সিফ্লক্সাসিন, ক্লোফাজিমিন, প্যারাজেনয়েড আর ইথাম্বিউটলের 5 মাস ইউজ করা যাবে। 6 মাস, 4 মাস আর হলো এটা হলো তোমার 4 থেকে 6 মাস আর 5 মাস, হ্যাঁ? তাহলে এই কোর্সটা ইউজ করা যেতে পারে তোমার হাইটার শর্ট ইনিশিয়াল ফেজ আর হলো তোমার কন্টিনিউশন ফেজ ইউজ করা যেতে পারে, ঠিক আছে? বাট এই ড্রাগ যদি তোমার ইউজ করতে যাও বা শর্ট কেস ইউজ করতে যাও তাহলে তোমাকে এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করতে হবে। এই ক্রাইটেরিয়া গুলো আসলে তোমার ড্রাগ ইউজ করা যাবে না। কি কি সেটা? যে তোমার কনফার্ম রেজিস্ট্যান্স সাসপেক্টেড ইনএফেক্টিভ টু মেডিসিন ইন দ্য শর্টার রেজিম, এক্সেপ্ট হলো আইসোনিয়াস রেজিম। এই যে ড্রাগ রেজিমেন্টের ইউজ করা হচ্ছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে এদেরকে সাসেপ্টেবিলিটি টেস্ট করতে হবে এবং এবং তাদের হলো এটা রেজিস্ট্যান্স থাকা যাবে না, শুধুমাত্র আইসোনিয়াজিন বাদে সবগুলা। আর এই পেশেন্টের হলো যে তোমার সেকেন্ড লাইন ড্রাগ যদি মোর দেন 1 মাসের বেশি হতে হবে, লেস দেন 1 মাসের বেশি হলে, কম হইলে তোমার এটা করা যাবে না। আর যদি আর যদি শর্টার রেজিমেন্ট হলো এটা হলো খুব টক্সিসিটি বেশি হয়, সেই ক্ষেত্রে এদের হলো তোমার হইলে এটা বাদ দিতে হবে। তারপর হচ্ছে তোমার এক্সট্রা পালমোনারি ডিজিজ এন্ড হলো প্রেগন্যান্সিতে তোমার কন্ট্রাইন্ডিকেটেড, হ্যাঁ, ঠিক আছে, কন্ট্রাইন্ডিকেটেড, হ্যাঁ। আর হচ্ছে যে তোমার এই আর কি, তো এই জিনিসগুলো যদি কন্ট্রাইন্ডিকেশন থাকে তাহলে একটা ফোন ধরে তোমার একটু দাঁড়াতে। হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি কথা বলছি, ওই ও বললো যে ওর একটা পরিচিত, আমি সরাসরি কাউকে পাইনি, তো ওই যে আমার ফ্রেন্ডকে দিয়ে, ওর একটা ইয়ে আছে, ওই ট্রেনি আছে ওখানে, তো ওকে দিয়ে কথা বলাচ্ছি আর কি। তো এখনো ও ব্যাক করেনি, রেসপন্স করেনি, আমি একটু কথা বলবো, ঠিক আছে? আমি জানাচ্ছি ভাইয়া, ঠিক আছে? আচ্ছা, জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো তো ঠিক আছে, দিস ইজ অল অ্যাবাউট দ্যাট তোমার টিউবারকুলোসিস। তোমরা এই স্লাইডগুলো একটু দেখে নিও, দেখে নিয়ে তারপরে তোমরা পড়ালেখা করো। আর স্যার আমরা, হ্যাঁ তাহলে বলো। এমডিআর টিভিতে আমরা কোনটা বলবো স্যার? 18 থেকে 20 মাস রেজিমেন্ট ওটা দেবো নাকি যে লাস্টে যেটা দেখালেন এটা দিব? বলবা যে লঙ্গার কোর্স ডিউরেশন বলবা আর শর্টার কোর্স ডিউরেশন। দিস ইজ বাংলাদেশ রেজিমেন্ট, আমরা 9 to 12 মান্থ ইউজ করতে পারি। সাইড ইফেক্ট এটা হলো 7টা ইউজ করা যায় ইনিশিয়াল ফেজ, আর 5টা হলো তোমার ইয়েতে কন্টিনিউশন ফেজে, 4 থেকে 6 মাস আর হলো তোমার 5 থেকে 6 মাস, হ্যাঁ, এটা ইউজ করা যেতে পারে। তবে এখানে কতগুলো ইয়ার, এটা চিপ রেজিমেন্ট, বাট হলো যে ইট ইজ ভেরি টক্সিক, বাট ঠিক আছে, আমরা বাংলাদেশে সাধারণত ইউজ করা যায়, 9 মান্থ করা যেতে পারে। তবে ডাব্লিউএইচও ইন্টারন্যাশনালি রিকগনাইজড হলো টিবি ট্রিটমেন্ট, যেটা এমডিআর ট্রিটমেন্ট, সেটা হচ্ছে তোমার 18 to 12 মান্থ। আর হলো তোমার ড্রাগ গুলো এইভাবে দুটোই বলবা, ঠিক আছে? দুটোই বলবা, ঠিক আছে? এটা শর্ট করে বলবা আর ওইটাকে হাইলাইট করবা। এ বি সি গ্রুপ মিলে অ্যাটলিস্ট হলো এ গ্রুপে 3টা আর হলো তোমার বি গ্রুপের 1টা বা 2টো। আর যদি এখান থেকে ইউজ না করা যায় এ বি গ্রুপ থেকে, তাহলে আমাদের যে কোনো এখান থেকে গ্রুপ আমরা রিপ্লেসমেন্ট করতে পারি। এটা হলো তোমার 6 তোমার হলো কোনো ইনিশিয়াল বা কন্টিনিউশন ফেজ নেই। আসলে তোমার হলো যে তোমার বেরিকোলিনি শুধু আমরা এটা 6 মাসের বেশি ইউজ করতে পারবো না, বাকিগুলো 18 থেকে 24 মাস ইউজ করতে হবে আমাদেরকে। এভরি মান্থলি ইন্টারভেলে আমাদেরকে স্পুটাম মাইক্রোস্কোপি এবং হলো তোমার কালচার করতে হবে। যদি তোমার
নেগেটিভ হয়ে যায় at the end of 15 month, তাহলে আমরা we can discontinue the drug, but if it is not persistent then we have to continue for the next 20 month। ঠিক আছে, এটা বলতে হবে। এই আর কি, এই মোটামুটি এটা বলবো। আর এমডিআর টিভির ক্ষেত্রে যদি ড্রাগ রেজিস্ট্যান্ট টিভির ক্ষেত্রে শুধুমাত্র আইএনএস যদি রেজিস্ট্যান্ট হয় তাহলে আমাদের ক্ষেত্রে ওই শুধু ফুইলন আইএনএস বাদ দিয়ে কুইনোলন যেটা হ্যাঁ, মোক্সিফ্লক্সাসিন আর লিভফ্লক্সাসিন আমরা অ্যাড করে কন্টিনিউ করবো, আমরা 6 মান্থ কন্টিনিউ করবো এই ড্রাগ রেজিস্ট্যান্ট। ঠিক আছে, আর কিছু বলবো তোমরা, জিজ্ঞেস করবা? স্যার একটা জিনিস জিজ্ঞেস করি স্যার, স্যার রেনাল ডিজিজের ক্ষেত্রে ওখানে তো কোনো ইনিশিয়াল ফেজ নেই তাই না স্যার? না না, ওইটা তো তোমার নরমাল রেজিমের মধ্যে ইনিশিয়াল অবশ্যই, ইনিশিয়াল অবশ্যই স্যার আমি তো যেমন না আমার কথা শোনো, সরি তোমাদের বলি 2 মাস ইনিশিয়াল ফেজ আর হলো 4 মাস কন্ডিশন ফেজ। 2 মাসে আমরা থ্রাইসিক্লিক দেবো, কারণ আমরা 2 মাস পর তার আমার পারাজেনমেট আর ইথাম্বিটল লাগবে না। 4 মাসে আমরা আইএনএ শুধু কন্টিনিউ করব। ইনিশিয়াল ফেজের আমার জন্য আমাদের এটা অবশ্যই আছে। ঠিক আছে, ইনিশিয়াল ফেজ। ওকে স্যার। আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে, কালকে কখন করবা ক্লাস? স্যার কালকে এটাই হোক স্যার, রাতে নেন স্যার, 12টায় স্যার রাতে নেন স্যার। কালকে শিডিউল ক্লাস আছে রাতে আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তোমার কনফার্ম করে জানাই আমরা কখন নিতে হবে। রাতে জানাবেন আপনাকে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়েলকাম।